মুঠো ডিএনএ তে আমি এই জিনিসটুকু হাতে পেলাম। এবার বলা হচ্ছে এক মুঠো থেকে আপনি এক চিমটি ডিএনএ, তো এক চিমটি ডিএনএ। এবার ডিএনএ এক চিমটি নিয়ে আপনি দেখার চেষ্টা, এই এক চিমটি ডিএনএর মধ্যে ধরা পড়লো একটা ডি, দুইটা ডি, তিনটা ডি। এটা হচ্ছে এক চিমটি ডিএনএ, যাতে পাশাপাশি একটা, দুইটা, তিনটা ডি along with its phosphate chain, along with its nitrogenous base, এই যে ছোট্ট একটা স্ট্রাকচার, এর ভেতর কিন্তু একটা ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটাকে আমরা বলি জেনেটিক কোড। আর যে স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, দিস ইজ নাথিং বাট এ জিন। এটা একটা জিন। সো দিস ইজ দ্য স্মলেস্ট ফাংশনাল ইউনিট অফ দি ক্রোমোজোম অর ডিএনএ। এভাবে অনেক জিন নিয়ে ডিএনএ তৈরি হয়, এভাবে অনেক ডিএনএ নিয়ে ক্রোমোজোম তৈরি হয়। তাহলে এই যে তথ্য হলো, ধরেন এইটাকে যদি সে এটা দিয়ে কিছু একটা তৈরি করতে চায়, তাহলে মনে আছে তার পাশের অ্যাপার্টমেন্টে একটা এলিল প্রয়োজন হবে। ধরেন এটা 90 তলাতে আছে, ঠিক পাশের 90 তলাতেই কিন্তু এটা থাকতে হবে, তার বন্ধুকে থাকতে হবে, এলিলকে থাকতে হবে। তাহলে দুজনে মিলে একটা সাকসেসফুল বেস পেয়ার তৈরি করতে পারবে। এখন এটা ধরেন 90 তলায়, আমরা ধরে নিচ্ছি এখানে কি আছে, আমার যেহেতু বাচ্চাটা শ্বেতাঙ্গ, ধরেন তার স্কিন কালার হবে হোয়াইট। এবার 89 তালাতে, তাহলে একটা ডি, দুইটা ডি, তিনটা ডি। এটাতে ধরেন হেয়ার কালার হবে ব্ল্যাক, তার বাবা মার যেহেতু ব্ল্যাক। এরপরে 88 তলায় আইরিশের কালার হবে ব্লু। তাহলে এভাবে সিকোয়েন্স গুলো সাজান। এখন এই জিনিস যদি আপনি জেনেটিক্সের পাতায় লিখতে চান, তাহলে আপনার সমস্ত পাতায় পাতায় শুধু এরকম ডিপি ডিপি ডিপিতে ভরে যাবে। সায়েন্টিস্টরা কি করলেন, এটাকে কোনোভাবে সংক্ষেপ করা যায় কিনা সেই চিন্তা করলেন। সেই চিন্তাটার ভেতরে ওনারা প্রথমেই ভাবলেন যে আসলে পি তো একটা বন্ড, ঠিক আছে, এটা তো আমরা জানি ডি এর পরে পি থাকে, দ্যাটস নাইস। এরপরে চিন্তা করলেন যে নাইট্রোজেনাস যে বেসগুলো আছে, এই নাইট্রোজেনাস বেসগুলো তো ডি এর সাথে থাকবে, এটা তো আমরা জানি, ডিঅক্সির সাথে তার রিলেশন, সুতরাং ডি এর সাথে সে থাকবে, এটা জানি। এটাকে উনি মুছে দিলেন, দরকার নেই, আমরা তো বুঝি এটা। আবার এটাও তো জানি যে এ এর সাথে টি থাকবে, জি এর সাথে সি থাকবে, সি এর সাথে জি থাকবে। সুতরাং বিষয়টা যদি এরকম হয় যে এ জি সি, তাহলে পুরো তত্ত্বটাই কিন্তু ইজিলি আমার কাছে কি এক্সপ্লেইনেবল। এখন যদি এরকম একটা স্ট্রাকচার আপনাকে দেওয়া হয়, আপনি কি আগের জায়গায় ফেরত যেতে পারবেন না? ডেফিনেটলি খুব সম্ভব। তাহলে ফাইনালি গিয়ে যে জিনের সিম্বলটা দাঁড়ালো সেটা হচ্ছে এ জি সি, তিনটা, দিস আর দ্য থ্রি trinucleotide which symbolize a gene and which is essential to produce a character or a amino acid. তাহলে আমরা কিন্তু এই যে AGC সিকোয়েন্সটা পেয়ে গেলাম। এইভাবে সিকোয়েন্সগুলো হচ্ছে এই যে ট্রাইনিউক্লিওটাইড একটার পর একটা থাকে, কোন একটা সিকোয়েন্স, এটা কিন্তু ফিক্সড। কোন একটা স্পেসিসে, স্পেসিস কি হিউম্যানের ক্ষেত্রে এই সিকোয়েন্স কিন্তু একদম ফিক্সড থাকতেই হবে, তা না হলে হিউম্যানিটি থাকবে না, নানা ধরনের জটিলতা তৈরি হতে হবে। তাহলে জিন হচ্ছে দিস ইজ দ্য স্মলেস্ট ফাংশনাল ইউনিট অফ দি ক্রোমোসোম। এবং এই জিনগুলো এগুলো কিন্তু সাইলেন্ট হতে পারে, অ্যাক্টিভও হতে পারে, এবং বেসিক্যালি যারা অ্যাক্টিভ তারাই কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপশনে যাবে, এবং এটাই কিন্তু বেসিক্যালি ফাংশনাল। ধরা হয় আমাদের বডিতে প্রায় 1 লাখেরও বেশি জিন আছে যাদের মাত্র 30,000কে খুঁজে পাওয়া গেছে। 70,000কে এখনো ট্রেস আউট করা যায়নি, অথবা তাদের কাজ মানে তাদের ফুল ফাংশন কিন্তু এখনো স্টিল এটা কিন্তু আন্ডার রিসার্চ। তাহলে এই যে জিন আমরা কি পেলাম, সিম্বলাইজ জিন। এখন ধরেন আপনার হাতে কোনো একটা স্ট্রাকচার আছে, এই সিকোয়েন্সটাকে খেয়াল করুন। তাহলে এটা সিকোয়েন্সটা কি এটি জিসি টিএ, তাই না? যদি আপনি নিউক্লিওটাইড ধরেন, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো ধরনের এর মধ্যে হুবহু কিন্তু একই থাকতে হবে। আমি কথা ঠিক আগে বললাম যে স্পেসিসে এই সিকোয়েন্স কিন্তু ঠিক থাকতে হবে। ইন কেস যদি চেঞ্জ হয়, যেমন এই জিসি উল্টে গেল, উপরে সি চলে আসলো, জি নিচে চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু একটা কি হবে, সমস্যা দেখা দিবে। এই যে চেঞ্জ হলো ডিএনএর মধ্যে কোথাও যদি পার্মানেন্ট কোনো চেঞ্জ হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট মিউটেশন। স্লাইডের পরের ছবিটা দেখেন। তাহলে পয়েন্ট মিউটেশন হচ্ছে এখানে দেখেন সিকোয়েন্সটা ছিল অ্যাডিনিন থাইমিন, তাই না, এটি সিজি, কিন্তু একটা জায়গায় ওখানে কি হয়েছে, এটির পরিবর্তে সিজি এসে ঢুকে পড়েছে।
সিঙ্গেল একটা বেস পেয়ারে। এভাবে যদি নির্দিষ্ট কোনো জায়গায় সিঙ্গেল বেস পেয়ারে প্রবলেম হয়, এটাকে আমরা বলবো পয়েন্ট মিউটেশন। কিছু ডিজিজ আছে যেমন হেমোক্রোমাটোসিস, অ্যান্টিটোক্সিন ডেফিসিয়েন্সি, এই ডিজিজগুলো হচ্ছে পয়েন্ট মিউটেশনের কারণে, ছোট্ট এতটুকু চেঞ্জের কারণে একটা ডিজিজ হতে পারে। কিন্তু কোনো কারণে এই যে এটা যদি হচ্ছে পয়েন্ট মিউটেশন, উপরে ছিল টি সিকোয়েন্সটা, তাই না, টি এ তারপরে সি টি জি, কিন্তু এখানে সি টি জি জায়গায় চলে হচ্ছে সি সি জি। ওকে, তাহলে এটাকে আমরা বলছি পয়েন্ট মিউটেশন। কিন্তু পুরো জিনিসটাই যদি একটা ফুল শ্যাফট চেঞ্জ হয়ে গেল, পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে গেল, একটা একটা বেস না পুরোটাই চেঞ্জ, সেক্ষেত্রে আমরা কে বলবো হচ্ছে frame shift mutation. So any changes, any permanent changes in the DNA, it is called mutation. Frame shift mutation এর ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয়েছে, সিকোয়েন্সটা ছিল কি CAT, TCA, CAG, এরপরে কি GTA। তাহলে CAG এর পরে কিন্তু GTA ছিল, মানে গ্লুটামিনের পরে ভ্যালিনের সিকোয়েন্স ছিল, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে আরেকটা গ্লুটামিন এসে ঢুকে পড়েছে। তাহলে কি পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ফ্রেম শিফট মিউটেশন। তাহলে চলেন আমরা আবার বোর্ডে গিয়ে যাই। এই ক্ষেত্রে ধরেন এই যে AGC এই সিকোয়েন্সটা ছিল, ধরে নিই যে এটা ছিল হেয়ার কালার হবে হোয়াইট, স্কিনের কালার হবে হোয়াইট। এই ভদ্রলোক কি করলো, যখন সে আসলো এরপরে সিকোয়েন্সটা কি TGA, এরপরটা ধরেন যে AGT, কিন্তু যখন মিউটেশন হচ্ছে বা জেনেটিক ট্রান্সফরমেশন হচ্ছে, সে না তো কোনো এক কারণে এই যে AGC এসে সে 90 তলাতে ঢুকেছে, কিন্তু আসার সময় সে তার একটা ক্লোন তার যমজ ভাইকে নিয়ে আসছে। সে যখন তার যমজ ভাইকে নিয়ে আসলো, এখন সে তো তার নিজের ফ্লোরে উঠেছে, সে কি করলো, সে তার যমজ ভাইকে বললো যে এখনো এই মিস্টার ব্ল্যাক এসে পৌঁছায় নাই, তুমি তাড়াতাড়ি ওর জায়গায় ঢুকো। সেই AGC কিন্তু তার ভাই, যমজ ভাই, যেহেতু থাকার জায়গা নাই, সে এসে কি করলো, এখানে ঢুকলো। তাহলে পাশের বন্ধু কি AGC, এই পাশে বন্ধু অপেক্ষা করছে TGA। আগের থেকে কথা ছিল TGA আর TGA হলে বাচ্চাটার হেয়ার কালার হবে বা স্কিনের কালার হবে ব্ল্যাক, মানে হেয়ার কালার হবে ব্ল্যাক, হেয়ার কালার হবে ব্ল্যাক যদি সাকসেসফুল পেয়ারিং হয়। কিন্তু যখন এই AGC এখানে এসে ঢুকলো, TGA যখন তার বন্ধুকে এসে খুঁজবে, সে কি পাবে না। সো এখানে একটা ঝামেলা তৈরি হবে। তাহলে এই যে ট্রাইনিউক্লিওটাইড, সেটা একটা এখানে রিপিট হয়েছে, ঝামেলা তৈরি হলো। যদি দুইটা হয়, তিনবার রিপিট হয়, সো দেয়ার সামটাইমস মেবি ডিস্ট্রাকশন, ক্যাটাস্ট্রফি। তাহলে এই যে ট্রাইনিউক্লিওটাইড রিপিট হচ্ছে, দিস ইজ কল্ড ট্রাইনিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডারস। সো ট্রাইনিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার, ইট ইজ দ্য রিপিটেশন অফ ট্রাইনিউক্লিওটাইড। কিছু ডিজিজ আছে পরীক্ষাতে, যেমন ফ্রাজাইল এক্স সিনড্রোম, which one is the most important example for your exam। তাহলে আমরা স্লাইড থেকে আবার এই তথ্যটা আবার দেখে ফেলি। এই যে ফ্রাজাইল এক্স সিনড্রোম, এখানে গিয়ে কি হচ্ছে, বাচ্চাটা মেন্টালি রিটার্ড। এখন এই বাচ্চাটার কজ ফাইন্ড আউট করতে গিয়ে দেখা গেল যে এটা কি অটিস্টিক, এটা কি ADHD আছে, নাকি এটা অন্য কোনো কারণে, এটা কি সিভির বাচ্চা, নাকি জেনেটিক্যালি এটার কোনো ইস্যু আছে, এই জিনিসগুলো কিভাবে বের করা হবে। এক পর্যায়ে বাচ্চার জেনেটিক স্টাডি করতে গিয়ে আমরা ক্যারিওটাইপ করলাম, এবং ল্যাবরেটরিতে ইনভিট্রো মিডিয়াতে যখন ক্রোমোজোমগুলোকে স্টাডি করতে যাওয়া হলো, দেখা গেল এই বাচ্চাটার এক্স ক্রোমোজোমের ভেতরে যে লং আর্ম আছে, সেটা কেন একটা পার্ট কেন যেন ভেঙে যাচ্ছে, ভঙ্গুরতা প্রদর্শন করছে। এই যে ফ্র্যাজিলিটি অফ দ্য এক্স সিনড্রোম হুইচ ইজ ফাউন্ড ইন দ্য ল্যাবরেটরি ইন ভিট্রো মিডিয়া, তখন এটাকে আমরা বলবো ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। তাহলে ফ্র্যাজাইল এক্স সিনড্রোমের ক্ষেত্রে কোন জিনটা বারবার রিপিট হয়? ফ্র্যাজাইল এক্স এর ক্ষেত্রে FMR1 এই জিনটা বারবার রিপিট হয়। ফ্র্যাজাইল এক্স সিনড্রোমকে বলা হয় দ্য মোস্ট কমন কজ অফ ফ্যামিলিয়াল মেন্টাল রিটার্ডেশন। আপনি লেকচার শিটের 27 নাম্বার পেজে এই ফ্র্যাজাইল এক্স সিনড্রোম নিয়ে তথ্য খুঁজে পাবেন। নিচের লোকটাকে চেনা যায়, তার নাম হচ্ছে মাইকেল ফেলপস। উনি ছিলেন, ওনাকে বলা হয় কি দানব, যে পৃথিবীর ইতিহাসে উনি যে পরিমাণ অ্যাওয়ার্ড পেয়েছেন, ফার্স্ট হয়েছেন এবং যতভাবে ভূষিত হয়েছেন, এই রেকর্ড ব্রেক করা সো ডিফিকাল্ট, বাট হি ওয়াজ এ কেস অফ ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। এবং সেক্ষেত্রে এই মানুষটা কি মেন্টালি রিটার্ডেড হবে? সব ক্ষেত্রে না। এই ক্ষেত্রে কথা হচ্ছে যে the more will be the number of repetition, the more will be the number of repetition। একবার রিপিটেশন হয়েছে, ধরেন দাদার হয়েছে, দাদা
বা দাদার বাবা যিনি ছিলেন তার একটা রিপিটেশন, তাহলে দাদার বাবা বা বড় আব্বা ছিলেন বোকা, দাদার রিপিটেশন হয়েছে 2টা, দাদা ছিলেন বোকা বোকা। তারপরে বাবার হয়েছে 3টা রিপিটেশন, বাবা হচ্ছে কি বোকা বোকা বোকা। ছেলে হয়েছে 5টা রিপিটেশন, ছেলে কি বিশ্ববোকা। সো এই যে সিভিয়ারিটি ইট ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ রিপিটেশন, এই ঘটনাটাকে অ্যান্টিসিপেশন বলা চলে। তাহলে ফ্রাজাইল এক্স এর ক্ষেত্রে কোন জিনটা রিপিটেড হয়, আপনি ওখানকার 27 নম্বরের নিউমোনিক্স এর মধ্যে ঢুকে এই তথ্যটা পাবেন। নাম্বার 1 প্রথমেই আছে FMR1, ফ্যামিলিয়াল মেন্টাল রিটার্ডেশন জিন 1। সো এই মানুষগুলো কি সবই লম্বাটে, ঠিক আছে, লম্বাটে মুখ, লম্বাটে কান, লম্বাটে আর্চ, লম্বাটে জ, ঠিক আছে, তার ম্যাক্রো অর্কিডিজম থাকে, ঠিক আছে, কিন্তু হাইপোটোনিয়া এই মানুষগুলো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। তাহলে এটা কিসের এক্সাম্পল? এক্সাম্পল অফ ট্রাই নিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার, মনে রাখবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে কিছু জিনিস আমরা অলরেডি পড়ে ফেলেছি। ডিএনএ নিয়ে কথা হয়েছে, তাই না? 3 বিলিয়নসের কথা বলেছি। আপনাদের বইয়ের ভেতরে যে ডিএনএ অংশটা আছে, ডিএনএ নিয়ে কিন্তু বিশেষ করে রেসিডেন্সি এবং FCPS সার্জারি তাদের কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে। এই প্রশ্নটা এর ভেতরে প্রচুর তথ্য আছে ভালো ভালো এবং একদম পিন পয়েন্ট আকারে দেওয়া আছে পেজ নাম্বার 3-তে। এই তথ্যগুলো আপনি সিকোয়েন্সিয়ালি জেনে নেবেন। যেমন যে ডিএনএ গুলো কিন্তু নিজেরা রিভার্সিবল ডিন্যাচুরেশন হয়, পরীক্ষা কিন্তু ইরিভার্সিবল দিয়ে দিতে পারে। এটা কিন্তু রিভার্সিবল ডিন্যাচুরেশন হয়, তার মানে এটা আবার কিন্তু রিগেইন করতে পারে, তারা রেপ্লিকেট করতে পারে। তার মধ্যে 3 বিলিয়ন নাইট্রোজেনাস বেস পেয়ার আছে, তাই না? তারপর হচ্ছে যে তাদের রিঅ্যানেলিং ক্যাপাসিটি আছে। সো এরকম কিছু তথ্য আমরা পেজ নাম্বার 3-তে পাবো। তারপর পিউরিনস পাইরিমিডিনস এর কথা বললাম, এই কথাগুলো নিয়ে চলেন আমরা একটু সামনের দিকে এগোতে থাকি। তাহলে অলরেডি কিন্তু আমরা ট্রান্সক্রিপশনের কথা বলে ফেলেছি, তাই না? ফরমেশন অফ এমআরএনএ, আর এটা রেপ্লিকেশন বলেছে, ডিএনএ কপি তৈরি করাকে আমরা বলছি রেপ্লিকেশন। তাহলে এই তথ্যগুলো আমাদের জানা হয়ে গিয়েছে, সামনের দিকে যেতে থাকি। তাহলে জিনের বিষয়ে অলরেডি আমরা জেনে ফেলেছি, এরা কিন্তু সাইলেন্ট হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, তাই না? এরপরে আমরা চলে যাব হচ্ছে বেশ কিছু টার্মিনোলজি যেগুলো আমরা অলরেডি অ্যাচিভ করেছি। দেখেন, জিন, জেনেটিক কোড, তাহলে জিনের কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে জেনেটিক কোড। তারপর হচ্ছে কি জিনোম, সমস্ত জিনের কাছে যত তথ্য আছে এদের সামেশন হচ্ছে জিনোম। অ্যালিল বলেছি, লোকাস বলেছি, জিনোটাইপ ফেনোটাইপ এখন বলবো, হোমোজাইগাস হেটেরোজাইগাস বলা হয়েছে, বারবডি নিয়ে আরো কথা আছে, মিউটেশনের কথা বলেছি। তাহলে মিউটেশনের সাথে হচ্ছে ট্রাইসোমি মনোসোমি, তাই না? এদের কথাও কিন্তু আমরা বলা হয়েছে। সুতরাং চলেন আমরা জেনোটাইপ আর ফেনোটাইপ নিয়ে ছোট্ট কিছু তথ্য দেখে আসি। জেনোটাইপ মানে হচ্ছে একটা অ্যালিল পেয়ার, মানে পেয়ার অফ অ্যালিলের ভেতরে যে তথ্যটা থাকে সে যেটা ক্যারি করে which determine a particular character, সেটা জেনোটাইপ, যে কি হওয়ার কথা। আর ফেনোটাইপ হচ্ছে আপনি যা দেখছেন, this is called phenotype. Look at this cow, it is genetically modified to produce extra amount of meat. তাহলে যে চেঞ্জটার ভেতরে আছে সে হচ্ছে কি, যা আমি দেখছি সেটা হচ্ছে তার ফেনোটাইপ, যা ভেতরে চেঞ্জেস সেটা হচ্ছে জেনোটাইপ। এখন যেটা করা হয় যে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বিভিন্ন সবজি, ভেজিটেবলস যেগুলো, তারপরে হচ্ছে প্রাণী যেগুলো, এগুলোকে মডিফাই করা হয়েছে। যে মুরগিটা শুধুমাত্র মাংস প্রডিউস করার জন্য তৈরি হয়, তার ডিম পাড়ার ক্যাপাসিটি অত থাকে না, তাকে আমরা বলি ব্রয়লার। যে ডিমটাকে, যে মুরগিটাকে মডিফাই করে শুধু ডিম পাড়ার উপযোগী করে তৈরি করা আছে, জেনেটিক্যালি মডিফাই করা আছে, তার নাম হচ্ছে লেয়ার। সো এই যে গরুটাকে মডিফাই করা হচ্ছে যাতে সে এক্সট্রা অ্যামাউন্ট অফ মিট তৈরি করতে পারে। তাহলে এরকম কিছু জিনিস আছে যেগুলো জেনেটিক্যালি মডিফাইড, কিন্তু এই প্রোডাক্টগুলোকে নিয়ে অনেক ধরনের আলোচনা আছে যে এটা আসলে খাওয়া ভালো কিনা বা গ্রহণ করা উচিত কিনা। কারণ হচ্ছে আপনার বডি সিস্টেম, মেটাবলিজম, সে কিন্তু নির্দিষ্ট কিছু সিকোয়েন্সের সাথে ম্যাচ করে করে তার ফাংশনগুলো চালাতে থাকে। বাংলাদেশে একবার আন্দোলন হচ্ছিল না বিটি বেগুন নিয়ে। বিটি বেগুন কি ছিল? এটা বেগুন যেটার ভেতরে এমনভাবে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে যে বেগুনে পোকা লাগবেই, কিন্তু সে যখন পোকা যখন এটা কামড় দেবে পোকাটা মরে যাবে। জেনেটিক্যালি মডিফাইড ব্রিনজালস। তো মানুষ এটাকে বুঝতে পেরে যে যে পোকা এটাকে মরে যায়, সেটা যখন মানুষ খেতে থাকবে তো মানুষের কি অবস্থা হবে। তারা কোনোভাবে এটা যাতে বাংলাদেশের বাজারে না আসে সেটা নিয়ে কিন্তু একটা মানুষ, সচেতন মানুষ, তারা আন্দোলন করেছিলেন। জানি না এখন সেই বিটি বেগুন আমরা খাচ্ছি কিনা, বাট জেনেটিক্যালি মডিফাইড। তো যা আপনি দেখছেন সেটা হচ্ছে ফেনোটাইপ, যে চেঞ্জটা করা হয়েছে সেটা হলো জেনোটাইপ। লুক অ্যাট দিস ম্যান। তাহলে যেসব জায়গায় তার হেয়ার থাকার কথা ছিল না সেখানে কিন্তু তার হেয়ার গ্রোথ হয়েছে। সো আপনি যা দেখছেন ইট ইজ ফেনোটাইপ। এই চেঞ্জ লোকটার ভেতরে যা আছে সেটা হচ্ছে জেনোটাইপ। ডাউন সিনড্রোমের বেবি দেখলেই বোঝা যায় একটু ডাউন, তাই না? সো আপনি যা দেখছেন সেটা হচ্ছে তার ফেনোটাইপ। ট্রাইসোমি 21, ইট ইজ ফেনোটাইপ। তাহলে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করেছি। এরপরে আসেন লোকাস, লোকাই, অ্যালিল, হোমোজাইগাস, এটা অলরেডি ইউ হ্যাভ গেইনড সাম ইনফরমেশনস।
আজকের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারিওটাইপিং। হোয়াট ইজ এ ক্যারিওটাইপিং? দিস ইজ দ্য স্টাডি অফ ক্রোমোজোম, দিস ইজ পিক্টোরিয়াল ক্যারিওটাইপিং। তাহলে এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা দেখেছি। কিন্তু এর মধ্যে আপনাকে যদি বলা হয় যে 21 নম্বরে আপনি কয়টা ক্রোমোজোম দেখতে পাচ্ছেন? 2টা। যদি 3টা থাকতো তাহলে কি বলতাম? যদি 3টা থাকতো আমরা বলতাম হচ্ছে কি ডাউন সিনড্রোম। 13 এ কয়টা আছে? 2টা। যদি 3টা থাকতো তাহলে বলতাম পেটাউ সিনড্রোম, 13T পেটাউ। যদি 18তে 2টো আছে, যদি 3টা থাকতো তাহলে আমরা কি বলতাম? এডওয়ার্ড। 18 লিখতে ই লাগে, এডওয়ার্ড লিখতেও ই লাগে। So these all are trisomy 13, trisomy 18, trisomy 21 যদি সংখ্যাটা বেশি থাকতো। এখন এই ছবি যদি আপনি জেনেটিক্স এর পাতায় পাতায় এভাবে দিতে হতো তাহলে পাতা জুড়ে শুধু ছবিই থাকতো। সায়েন্টিস্টরা কি করলেন? এটাকে সিম্বলাইজ করলেন এবং সংক্ষিপ্ত রূপ করে নিয়ে আসলেন। তাহলে চলেন আমরা বোর্ডে গিয়ে সেই জিনিসটি দেখার চেষ্টা করি। তাহলে ওনারা কি করলেন? ওনারা নিউমেরিক্যাল ভার্সন বের করলেন। নিউমেরিক্যাল ভার্সন যে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম 46টা। ভেরি নাইস। কিন্তু এটা দিয়ে তো বোঝা যায় না যে মানুষটা মেল না ফিমেল। তখন এটার সাথে ওনারা অ্যাড করে দিলেন তার গোনাটস, যে হ্যাঁ এটা মেয়ে 46XX, না এটা ছেলে 46XY। সো আমরা পেলাম ক্যারিওটাইপিং। কিন্তু এই ক্যারিওটাইপিং আসার সাথে সাথে একজন পরীক্ষার্থী হিসাবে এরকম কোন স্ট্রাকচার দেখার সাথে সাথেই আপনি যেটা করবেন, এই নাম্বার এবং সেক্স ক্রোমোজোমগুলোকে ভাগ করে ফেলবেন। কেন বলছি সেই কথা? তাহলে এই পাশে কয়টা আছে সেক্স ক্রোমোজোম? 2টা। থাকার কথা কয়টা? 2টো থাকার কথা 2টো আছে। আমরা টোটাল নাম্বার থেকে এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি, হাতে থাকলো 44টা। তাহলে পেলাম 44 + 2। দিস ইজ নরমাল, এটাই তো থাকার কথা ছিল। তাহলে 44টা অটোজোম, 2টা সেক্স ক্রোমোজোম। কেন? কারণ হচ্ছে ধরেন আপনি একটা জায়গা বিচারক হিসাবে গিয়েছেন যে ডাউন সিনড্রোম সোসাইটি তাদের প্রতিযোগিতা। তাহলে আপনাকে বিচারক হিসেবে দেওয়া হলো যে সত্যিকারের ডাউন বেবিজরা যেন এখানে আসে। এখন জনৈক ব্যক্তি আপনার কাছে আসলো, সে বলল যে আমি একজন ডাউন। আপনি সাথে সাথে ওই কাজটা করলেন। এটা দিয়ে ডাউন আসলে বোঝা যায় না। কারণ হচ্ছে এখানে 2টো, এখানে তাহলে কটা থাকবে? 45টা। কিন্তু আপনাকে খুঁজতে হবে যে এটা আসলে কত নাম্বার ক্রোমোজোম। যদি এটা আপনি 21-এ খুঁজে পান তাহলেই আপনি বলতে পারবেন হ্যাঁ এটা ডাউন। কিন্তু যদি এটা 13তে থাকে তখন কিন্তু সে হয়ে যাবে প্যাটাউস। যদি এটা 18তে থাকে, ট্রাইজোমি 18, তাহলে কি হয়ে যাবে? এটা এডওয়ার্ড, তাই না? তাহলে অ্যাকচুয়াল জিনিসটা খুঁজে পেতে এখন মিস্টার ক্লাইনফিল্টার এসে আপনাকে বললো যে আমারও 47, আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। ঠিক আছে, আপনার ক্যারিওটাইপ বের করে দেন। সে আপনার কাছে কি বের করে দিল? 47XXY। আপনি দেখলেন যে এখানে 3টা, এখানে 44টা। তাকে নেবেন? নো। তাহলে আমরা তাকে নিব না। কেন? প্রবলেম ইজ ইন দা সেক্স ক্রোমোজোম। এখন টার্নার একটা বললো যে আমি ভুল করে একটা বাসায় রেখে আসছি 45X। তাকে নেবেন? হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইন দা সেক্স ক্রোমোজোম। সুপার ফিমেল এসে বললো যে আমিও 47, আমাকে প্রতিযোগিতা নেন। নেবেন? নো। প্রবলেম ইন দ্য সেক্স ক্রোমোজোম। ক্লাইনফিল্টারের প্রবলেম ইন দ্য সেক্স ক্রোমোজোম, টার্নারের প্রবলেম ইন দ্য সেক্স ক্রোমোজোম। পরীক্ষা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ফলোইং আর দ্য এক্সাম্পল অফ সেক্স ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডি। বলেন এক্সাম্পল এখন। ট্রু ফলস বলতে থাকেন। ডাউন সিনড্রোম ফলস, প্যাটাউস ফলস, এডওয়ার্ড ফলস, টার্নার ট্রু, ক্লাইনফিল্টার ট্রু। এটা হচ্ছে সুপার ফিমেল XXX ট্রু। ওকে, তাহলে আমরা এই কথাগুলো মধ্যে দিয়ে কিন্তু বের, কিন্তু পরীক্ষা যদি এরকম আসে ফলোইং আর দ্য এক্সাম্পল অফ ক্যারিওটাইপিং, এক্সাম্পল অফ ক্যারিওটাইপিং, এক্সাম্পল অফ অ্যানিপ্লয়েডি বা ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডি, সবগুলো হচ্ছে ট্রু। শুধু যদি বলে ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডি। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম। এখন আসেন সেক্স ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডিতে কোনটা কোনটা ছিল? এইটা ধরেন। এটা ঝামেলা কোথায় হয়েছে? একটা এক্স বেশি। টার্নারের ঝামেলাটা কি হয়েছে?
এক্স নাই, সুপার ফিমেলের ঝামেলাটা কি? এক্স একটা বেশি। সো এই যে সেক্স ক্রোমোজোমাল যে ঝামেলাগুলো হচ্ছে মূলত কোন ক্রোমোজোমের জন্য হচ্ছে? এক্স এর জন্য হচ্ছে। এই যে এক্স হিউম্যানের জন্য একটা এক্স ইজ ম্যান্ডেটরি, সে কারণে মেল একটা থাকতে হবে, ফিমেল একটা থাকতে হবে, না তা না হলে সে হিউম্যান হতে পারবে না। কিন্তু মেলের ক্ষেত্রে যদি কোনো কারণে একটা এক্সট্রা আসে, এই যে তাহলে ফিমেলের এই যে এক্সট্রা তাহলে তার কাজ কি? অ্যাকচুয়ালি দিস এক্সট্রা এক্স it is genetically inert, it undergoes pycnosis হয়ে যায়। গ্যামেটোজেনেসিসের সময় এই দুটো রোল আছে, আদারওয়াইজ জেনেটিক্যালি এই যে এক্সট্রা এক্স অর অল্টারনেটিভ এক্স অর ইনঅ্যাক্টিভ এক্স এটা কোনো ফাংশন নাই। তাহলে আমি কি এই কথাটা বলতে পারি ফিমেলের ক্ষেত্রে এই যে এক্সট্রা তার নামই হলো বার বডি। হোয়াট ইজ এ বার বডি? বার বডি is the inactive counterpart of the active X chromosome. এই একটা active তার কাউন্টারপার্টটা inactive, it is the inactive counterpart of the active X chromosome. কিন্তু আজকে ক্লাসের শুরুতে আমরা একটা কথা বলে এসেছিলাম, বার বডি is the heterochromatin which is genetically inert. So to summarize, bar body is the inactive counterpart of the active chromosome, active X chromosome, which is a heterochromatin and which is genetically inert. তাহলে পরীক্ষায় একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, বার বডি অ্যানালাইসিস মে বি হেল্পফুল সেভারাল টাইমস, অনেক সাবজেক্টে এফসিপিএস এ পরীক্ষায় এসেছে, এটা স্যারদের খুব পছন্দের একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে বার বডি অ্যানালাইসিস করেন? ক্লিনিক্যালি এটা খুব ইম্পর্টেন্ট। বার বডি কোথায় দেখবেন? বার বডি অ্যানালাইসিস মে বি হেল্পফুল ইন ট্রু ফলস বলেন। ডাউন সিনড্রোম ফলস, প্যাটাউস ফলস, এডওয়ার্ড ফলস। কেন ফলস? তাদের সমস্যাটা বার বডি জনিত নয়, তাদের প্রবলেমটা ইন দ্য অটোজোম। তাহলে টার্নার ট্রু, ক্লাইনফিল্টার ট্রু, সুপার ফিমেল ট্রু। সো আমরা বার বডি অ্যানালাইসিস মে বি হেল্পফুল ইন দ্য সেক্স ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডি। সহজ উত্তর। এর সাথে আসেন, আপনাকে পরীক্ষা দেওয়া হলো ফ্রাজাইল এক্স সিনড্রোম, ঝামেলাটা কিন্তু এক্সে। বলেন উত্তরটা ট্রু হবে না ফলস হবে? ফ্রাজাইল এক্স সিনড্রোম, যারা ট্রু বলেছেন ভুলের মধ্যে আছেন। ফ্রাজাইল এক্স সিনড্রোম কিসের এক্সাম্পল? It is an example of trinucleotide repeat disorder, so it is absolutely false and there is no role of bar body to detect fragile X syndrome. It is a structural problem, bar body is a numerical problem, সংখ্যাতাত্ত্বিক ঝামেলা। ক্লিয়ার? এবং পরীক্ষা যদি আসে যে এক্সাম্পল অফ সেক্স ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডি, সেখানেও যদি ফ্রাজাইল এক্স থাকে তার উত্তর ফলস হবে, কারণ ইট ইজ নট এ বার বডি অ্যাসোসিয়েটেড প্রবলেম। ক্লিয়ার? সো আমরা কিন্তু এই জিনিসটা এখান থেকে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা জানতে পারলাম বার বডি নিয়ে। এরপরে চলে যাব আমরা আবার স্লাইডে। লিওন হাইপোথিসিস নিয়ে কথা আছে, এটা আপনার পেজ নাম্বার 6 এ পাবেন, এই যথাসময়ে আমি দাগিয়ে দেব। বার বডি নিয়ে বেশ কয়েকটা কথা আছে, আমরা কিন্তু অলরেডি ট্রাইজোমি মনোজোমি নিয়ে অনেক কথা বলেছি, মোজাইকের কথা আমরা বললাম। এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারস, স্টাডি অফ সাইটোজেনিক মানে সাইটোপ্লাজম অথবা এই যে কি বলে সাইটোপ্লাজমিক ডিসঅর্ডার, ক্রোমোজোমাল স্টাডি অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডারস, এটাকে আমরা বলছি সাইটোজেনেটিক্স। এই সাইটোজেনেটিক্সের ভেতরে ক্রোমোজোমাল যে প্রবলেমগুলো এতক্ষণ আমরা বললাম নিউমেরিক্যাল প্রবলেম, মনোসোমি, ট্রাইসোমি, অ্যানিপ্লয়েডি, বার বডি অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো, এখন আমাদের ক্রোমোজোমে সংখ্যায় কোনো সমস্যা নাই, 46টাই কিন্তু আছে। কিন্তু এই স্লাইডে আমরা এখন পাবো যে প্রবলেমটা আছে সেটা হলো স্ট্রাকচারাল সমস্যা। কি স্ট্রাকচারাল সমস্যা? ভালো করে খেয়াল করে দেখেন, পরীক্ষায় এই জিনিসগুলো আসে। এর মধ্যে এই যে প্রথম যে ছবিটা, এতে এই যে লং আর্মের যে একটা জিন, তার ইচ্ছা হয়েছে সে এখন আর এই 90 তলায় থাকবে না, সে 5ম তলায় চলে আসবে। কোনো একটা কারণে তার ফ্লোর চেঞ্জ হলো, কিন্তু লোকেশন বা অ্যাপার্টমেন্ট চেঞ্জ হয়নি, শুধু ফ্লোর চেঞ্জ হয়েছে। অথবা সে এতদিন ছিল লং আর্মে, তার ইচ্ছা হয়েছে সে চলে আসবে শর্ট আর্মে, কোনো একটা ঝামেলার কারণে সে ট্রান্সফার হয়ে গিয়েছে, তাকে নামিয়ে দেওয়া হলো। তাহলে অ্যাপার্টমেন্ট চেঞ্জ হয়নি, লোকেশন চেঞ্জ হয়নি, কিন্তু সে স্থান বদল করেছে। এই ঘটনাটাকে আমরা বলবো ইনভার্সন, নো ইনফরমেশন হ্যাজ লস্ট। এবার আসেন ট্রান্সলোকেশন। এই ক্রোমোজোমটা এটা ছিল ধরেন 14 নম্বরে, আর
এটা হচ্ছে 21 নম্বরের। তাহলে তো 14 নম্বরের সাথে মায়ের 14 নম্বরই আসার কথা, 21-এর সাথে বাবার 21-এই থাকার কথা। তো সেটা না হয়ে লং আর্ম গুলো ট্রান্সফার হয়েছে, যে 21-এর লং আর্মে চলে এসেছে 14-তে, 14-এর লং আর্ম চলে এসেছে 21। অথবা একটার অংশ মানে কোনো একটা নির্দিষ্ট, ধরেন 10-এর জিনিস চলে গিয়েছে 15-তে, 15-এর একটা অংশ চলে এসেছে 10-এ। যখন অ্যাপার্টমেন্ট চেঞ্জ হয়ে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলোকেশন। এবার আসেন ডিলিশন। ডিলিশন হচ্ছে ধরেন কোনো একটা ক্রোমোজোমগুলোতে ভাবে হেটারোক্রোমাটিন ভাবে পেঁচিয়ে থাকে, কোনো একটা কারণে এমন একটা প্যাচ খেয়ে গিয়েছে যে কোনো একটা অংশ আলাদা হয়ে গেছে, অথবা ভাইরাস, টক্সিন, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, সাম আদার রিজন কোনো একটা পার্ট এখান থেকে হারিয়ে গিয়েছে। যদি হারিয়ে যায় সেটা কিন্তু মিউটেশন না, তার নাম হচ্ছে ডিলিশন। যেমন 5 নম্বর ক্রোমোজোমে যদি কোনো কিছু হারিয়ে যায়, শর্ট টার্ম থেকে যদি হারায়, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে, স্লাইডে দেখবো হচ্ছে আমরা ক্রাই ডিউ ক্যাট সিনড্রোম। এটাকে বলছি আমরা ক্রাই ডিউ ক্যাট সিনড্রোম। এরপরে স্লাইড দেখেন, এই স্লাইডে আপনি দেখতে পাবেন আবার, সেটা হচ্ছে কোনো একটা কারণে লং আর্ম এবং শর্ট আর্ম উভয় জায়গা থেকেই ধরেন রেডিয়েশনের কারণে দুটো মাথা উড়ে গিয়েছে, and the two head become sticky। দুটো স্টিকি হয়ে যাওয়ার কারণে একটা আরেকটার সাথে লেগে গিয়েছে। প্রথমে কিন্তু উড়ে গিয়েছে, some part of the chromosome has deleted। যখন ডিলিট হয়ে গেল, two head become sticky and they form a ring। এরকম একটা ঘটনা ধরেন জেনেটিক ট্রান্সফরমেশনের সময় দুটোই কিন্তু লম্বা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে যখনই দাঁড়িয়ে থাকবে, তাহলে একটা দাঁড়ানো আছে আর একটা মাথা এরকম ঝুঁকে আছে, তাহলে কি যথাযথ ট্রান্সফার হবে? হবে না। সো ইট উইল ক্রিয়েট সিরিয়াস প্রবলেম যদি এটা অটোজোমে হয়। এরপরে থার্ড যেটা আছেন আইসোক্রোমোজোম। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে মাইটোসিসের সময়ে ক্রোমোজোমটা যখন ডিভাইডেড হয় মেটাফেজের পর, এই যে মেটাফেজ অ্যানাফেজের এই জায়গাতে যখন ভাগ হয়ে অ্যানাফেজ এসে চলে যাবে, ডিভাইডেশনটা কিভাবে হবে? ডিভাইডেশনটা হবে লঙ্গিটিউডিনাল, কিন্তু এই ক্ষেত্রে বিভাগটা হয়েছে কি ট্রান্সভার্স। তাহলে ট্রান্সভার্স বিভাগের প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে অংশটা উপরে যাওয়ার কথা ছিল তার একটা পার্ট নিচে চলে যাবে, আর যেটি নিচে চলে যাওয়ার কথা ছিল তার কিছু অংশ উপরে চলে যাবে। এরকম একটা ঘটনা যখন ঘটে তখন আমরা তাকে বলি আইসোক্রোমোজোম। এরপরে আসেন রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। একটু আগে আমরা এটা কিন্তু পড়েছিলাম যে লং আর্মে গিয়েছে, টোটাল নাম্বার অফ ক্রোমোজোমের যে কন্টেন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু রবার্টসোনিয়ান একটা নতুন ঘটনা ঘটে, সেটা হচ্ছে দুটো ক্রোমোজোম ধরেন 21-22-এর ভেতরে এমন ভাবে ট্রান্সলোকেশন হয়েছে, চেঞ্জ হয়েছে যে দুটো লম্বা হাত, নরমালি ক্রোমোজোম একটা শর্ট আর্ম একটা লং আর্ম থাকবে, এবং তারা যখন পরস্পর অদল বদল করবে এইরকমই একটা চেহারা থাকবে, একটা শর্ট আর্ম একটা লং আর্ম। কিন্তু এই রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনে দুটো লং আর্ম পরস্পর অ্যাটাচ হয়ে বাকি যে অংশটাকে দুটো শর্ট আর্ম, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা এতটাই ছোট, ইট মে বি লস্ট, ইট মে বি লস্ট। সো এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ইমব্যালেন্সড ট্রান্সলোকেশন অথবা রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। এবার আসেন পরীক্ষার জন্য দুটো কোশ্চেন বলি। স্ট্রাকচারাল ক্রোমোজোমাল মিউটেশন, স্ট্রাকচারাল ক্রোমোজোমাল ডিসঅর্ডারে আপনাকে বলা হচ্ছে হুইচ আর দ্য এক্সাম্পল বা রিজন? তাহলে ইনভার্সন, ট্রান্সলোকেশন, ডিলিশন, রিং ক্রোমোজোম, আইসোক্রোমোজোম এন্ড রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। দ্বিতীয় যে প্রশ্নটি আপনাকে করা যেতে পারে, এটা সার্জারিতে মনে হয় একবার এসেছিল এই প্রশ্নটা, পার্ট অফ ক্রোমোজোম মে বি লস্ট ইন, পার্ট অফ ক্রোমোজোম মে বি লস্ট ইন। বলেন তো ইনভার্সনে কোনো লস হয়েছে? নো। ব্যালেন্স ট্রান্সলোকেশনে? নো। ডিলিশনে? ইয়েস। রিং ক্রোমোজোমে ভালো করে খেয়াল করে দেখেন নিচের লেখা ডিলিশন অকার্স বোথ এন্ডস, সুতরাং হয়েছে। আইসোক্রোমোজোমে লস হয়েছে? নো। রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনে? ইয়েস। সো মেবি লস থাকলে আপনার উত্তর হবে ডিলিশন, রিং ক্রোমোজোম এবং রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। কিন্তু প্রশ্নটিতে আনফরচুনেটলি ডিলিশন ছিল না, ছিল রিং ক্রোমোজোম এবং রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। প্রশ্নটা ছিল সিঙ্গেল বেস্ট, হুইচ উইল বি ইউর অ্যান্সার? ডেফিনেটলি রিং ক্রোমোজোম, ডেফিনেটলি রিং ক্রোমোজোম, কারণ রবার্টসোনিয়ান মে বি লস্ট। তাহলে আমরা স্ট্রাকচারাল ক্রোমোজোমাল ডিসঅর্ডারে এটি জানলাম। ছবিগুলো আবার দেখে ফেলি ঝটপট। ট্রান্সলোকেশনের ক্ষেত্রে তাহলে ব্যালেন্স ট্রান্সলোকেশন, রবার্টসোনিয়ানের ক্ষেত্রে ওই যে দুইটা ছোট মাথা লেগে গিয়ে তাহলে কি হয়েছে? লস্ট হয়ে যেতে পারে। চলেন আরেকটা ছবি দেখি। এগুলো কিন্তু সব একদম মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো ডিলিশন, যে লম্বা পার্ট থেকে একটি অংশ ডিলিট হয়ে যেতে পারে। রিং ক্রোমোজোম, দ্য ফর্মিং এ রিং,
ওকে, আর ওই সেই হারানো ফ্র্যাগমেন্টস। এরপরে আসেন আইসোক্রোমোজোম, তাই না? ট্রান্সভার্সলি তারা ডিভাইড হয়েছে, দুজন দুপাশে গিয়েছে, এটাকে আমরা বলছি আইসোক্রোমোজোম। এরপরে আছে ইনভার্সন। তাহলে ইনভার্সনের ক্ষেত্রে আমরা জানি শুধু জায়গা বদল হয়েছে, তাই তো? একই অ্যাপার্টমেন্ট কিন্তু চেঞ্জ হয়নি। সো আমরা এর মাধ্যমে জানলাম নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। এরপরে আমরা যাব ক্রোমোজোমাল ইম্পর্টেন্ট কিছু ডিসঅর্ডার নিয়ে কথা বলতে। আমরা এখন লেকচার শিটের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বো। আপনি চলে আসবেন ঝটপট করে পেজ নাম্বার 20, যেখানে আমরা খুঁজে পাবো ডাউন সিনড্রোমকে। ডাউন সিনড্রোম, চলে যান লেকচার শিটে। ডাউন সিনড্রোমে ছবিটা ভালো করে দেখেন, 21 নম্বরে একটা এক্সট্রা ক্রোমোজোম দেখা যাচ্ছে, দিস ইজ ট্রাইজোমি 21। তাহলে এই ছবিটার ভেতরে ডাউনের বেবি, পরীক্ষায় সাধারণত যখন সিনড্রোমিক বেবিদের নিয়ে প্রশ্ন আসে, প্রশ্নগুলো কিভাবে থাকে? একভাবে প্রশ্ন আসতে পারে, সাধারণত যেমন ক্যারিওটাইপিং নিয়ে প্রশ্ন থাকে, স্টেম থাকে। তারপরে ফিচার্স নিয়ে, ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে প্রশ্ন থাকে। তারপরে স্ক্রিনিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিভাবে আপনি স্ক্রিনিং করবেন। ঠিক আছে, এরকম 3-4টে স্ট্রিম থাকে, ফিচার নিয়েই থাকে। তাহলে যখন লেকচার শিটে আমরা জিনিসগুলো একটু দেখে ফেলি, দেখলে আরো ভালো হবে। প্রথমে আপনি 20 নম্বর পেজে প্রথমে যদি দেখেন যে ট্রাইজোমি 21, এরপরে এটার ইনসিডেন্স কত? 1:1200। ডেভিডসনে 1:800 কথা বলা আছে। সুতরাং কোনো পরীক্ষা যদি 800 পান, 1:800, তার মানে মায়ের বয়স যদি 30-এর নিচে হয়, তাহলে বাচ্চার ডাউন হওয়ার সম্ভাবনা থাকে প্রতি 800টা বাচ্চার একটা। কিন্তু মায়ের বয়স যত বাড়তে থাকে, ইট রিডিউসেস 1:100, মানে প্রতি 100টা বাচ্চার একটা ঝুঁকিতে থাকে ডাউন হয়ে যাওয়া। সুতরাং ম্যাটারনাল এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে মায়ের বয়সের সাথে কিন্তু আরো কিছু ডিজিজ হতে পারে, যেমন হাইড্রোসেফালাস, অ্যানানসেফালি, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এটা কিন্তু বাবার বয়সের সাথেও জড়িত হতে পারে। আপনি আরো 3টা সিনড্রোম পাশাপাশি লিখে নেন, একটা তো পেলাম এই ডাউন সিনড্রোম, প্যাটাউস সিনড্রোম এবং এডওয়ার্ড সিনড্রোম। তাহলে 3টা পাশাপাশি লিখে নেন। পরীক্ষা যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে ম্যাটারনাল এজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইং সিনড্রোমস, গাণিতে এরকম বা রেডিওলজিতে একটা প্রশ্ন দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় নিতে হবে। ওকে, এরপরে আসেন কজেস। নিচে নেমে দেখবেন 1 নম্বর কজেস কি? নন ডিসজাংশন। কত পার্সেন্ট? 94% কেসে, 94%। এরপরে মোজাইসিজম কত পার্সেন্ট? 2% কেসে। এরপরে রবার্টসনিয়ান, এটা হবে 4%, 4%। তাহলে সব মিলে 100%। ওকে, তাহলে এই কারণগুলো হচ্ছে মূলত বাচ্চার ডাউন। যদি সিঙ্গেল বেস্ট এখান থেকে দেওয়া হয়, তাহলে আপনার উত্তর কোনটা হবে? পরীক্ষায় ছিল, দিস ইজ নন ডিসজাংশন। ওকে, এরপরে আমরা নিচে নামতে থাকবো। ওখানে গিয়ে আপনি পাবেন নিমোনিক্স দেওয়া আছে, দেখেন। তাহলে ডাউন একটা নিমোনিক্স আছে, তার নিচে আবার ক্লিনিক্যাল ফিচার্স আছে। এরপর 21 নাম্বার পেজে গিয়ে আপনি আবার নিমোনিক্স খুঁজে পাবেন, ওখানে কিন্তু মাই চাইল্ড হ্যাজ প্রবলেম। তাহলে এতগুলো নিমোনিক্স দেওয়ার অর্থ হচ্ছে আপনার পরীক্ষার ফিচার যেন কোনোটাই মিস না যায়। চলেন আমরা একটু এক ঝলক পড়ে আসতে পারি আমাদের লেকচার শিটের ভেতরে। ওখানে গিয়ে আপনি দেখবেন ক্লিনিক্যাল ফিচার্স, মেন্টাল রিটার্ডেশন, 99% বাচ্চার মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে। শর্ট স্টেচার, হাইপোটোনিয়া, হাইপো কিন্তু, ঠিক আছে, ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস লাইক ফ্ল্যাট অক্সিপুট, ওভাল ফেস, এপিক্যান্থিক আইফোল্ড, ব্রাশ ফিল, সিমিয়ান পামার ক্রিসেস। এরপর কি আছে? কনজেনিটাল হার্ট ডিজিজ। ডাউন সিনড্রোম ক্ষেত্রে মনে রাখবেন এদের সাধারণত ওয়ালে সমস্যা থাকে। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে ভালভ রিলেটেড প্রবলেম থাকতে পারে। এটা একদম স্বতঃসিদ্ধ, সবার জন্য একই কথা, বিষয়টা এরকম না। যেমন আপনি সংকেত যত জিনিস পান, দেখেন সিএসডি, তারপরে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টস, তাই না? ইসিডি, এএসডি, ভিএসডি, পিডিএ, টফ, এই যে সংক্ষেপ নামগুলো, এগুলো যখনই আসবে আপনি তখন ডাউনকে চিন্তা করবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ডাউন সিনড্রোমের সাথে জড়িত। এই যে এক্সট্রা এতগুলো নাম বললাম, এগুলো কোথায় আছে আমি যথাসময় আপনি খুঁজে দেবো, পেছনে একটা পাতার মধ্যে এগুলো সন্নিবেশিত করা আছে, পরে খুঁজবো। এখন আসেন, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ইট ইজ অ্যাসোসিয়েটেড, তাহলে ভেন্ট্রিকুলার কনজেনিটাল হার্ট ডিসঅর্ডার, তাই না? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। যদি বলা হয় কোয়ার্টেশন অফ দ্য আয়োটা, ওটা কিন্তু টার্নারের পার্ট। যদি বলা হয় বাইকাসপিড আয়োটিক ভালভ, এটা কিন্তু টার্নারের পার্ট। ওকে, এই ক্ষেত্রে বেশিরভাগ কেস কিন্তু হচ্ছে ফিমেল, ইট ইজ কমন ইন দ্য ফিমেল গ্রুপ। ওকে, এই পেশেন্টগুলো দেখেন ওখানে লিউকেমিয়া আছে, ইনক্রিজ চান্স অফ থাইরয়েড ডিসঅর্ডার, ইনক্রিজ চান্স অফ ম্যালিগন্যান্সি, এটা কিন্তু ডাউনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। ডাউনের বাবা মা কিন্তু নর্মাল থাকতে পারে, কারণ বাবা মা নর্মাল থাকে, নর্মাল প্যারেন্টাল ক্যারিওটাইপ থাকতে পারে। সো সেই ক্ষেত্রে বাচ্চাটা এফেক্টেড হবে। এটা কি কোনো বংশগত রোগ? নো। হেরিডিটারি কোনো ডিসঅর্ডার? নো। আরেকটা জিনিস থাকে, এদের কি থাকতে পারে? হাইপোথাইরয়েডিজম, নট হাইপার, হাইপোথাইরয়েডিজম। এখন আসেন, তাহলে বাচ্চাটা স্ক্রিন থাকতে পারে। আপনি 21 নাম্বার পেজে যে ছোট্ট জায়গাটা আছে, এখানে 4টি কথা লিখে রাখেন, 4টি কথা। নাম্বার 1, হেডলাইনটা লিখবেন
সিনড্রোমিক যেসব বেবিগুলো আছে, সিনড্রোমিক বেবিদের কয়েকটি কমন প্রবলেম থাকতে পারে। মানে হচ্ছে পরীক্ষায় যদি কোনো স্পেসিফিক ডিসঅর্ডার আপনাকে কনফিউজ করে ফেলে, তখন এগুলোকে বুঝে ফলস দিবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে ট্রু দিয়ে আসবেন। ওকে, দিস অল আর ট্রু, কিন্তু বলছি না যে স্পেসিফিক যদি জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ট্রু দিতে যাবেন, আমি বলবো। তাহলে সিনড্রোমিক বেবিদের নিম্নোক্ত সমস্যা থাকতে পারে, যেমন নাম্বার 1, সিনড্রোমিক বেবিদের মেন্টাল রিটার্ডেশন ইজ ভেরি কমন। নাম্বার 2, এদের গ্রোথ রিটার্ডেশন থাকতে পারে, এরা শর্ট স্টেচার হতে পারে। নাম্বার 3, এদের ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস থাকতে পারে। তাহলে ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস। নাম্বার 4, এদের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে। নাম্বার 5, এদের কিন্তু জিআই প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, আরো কিছু বাড়াতে পারেন, এদের আইকিউ লেভেল কম থাকতে পারে। ঠিক আছে, এদের আইকিউ লেভেল কম থাকতে পারে। এবং বেশিরভাগ ডিসঅর্ডার কিন্তু হেরিডিটারি নয়। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু যখনই আপনি ভাববেন সিনড্রোমিক বেবিদের ক্ষেত্রে, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এরা ট্রু হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ডাউনের ক্ষেত্রে আপনি আপনার বইয়ের ছবিটার দিকে তাকান, স্লাইডেও ছবিটা আছে, দেখেন এই বাচ্চাটার মাথার দিকে তাকান, মেন্টাল রিটার্ডেশন, বুকের দিকে তাকান, তাই না, কনজেনিটাল হার্ট ডিজিজ, পেটের দিকে তাকান, জিআই প্রবলেম। তাহলে আমাদের এই কথাগুলো কিন্তু তার সাথে মিলে যাচ্ছে। ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস আছে না, আমাদের বইয়ের মধ্যেই তো আছে, তাই না, এই যে অক্সিপুট, ফ্ল্যাট অক্সিপুট, ওভাল ফেসেস আছে না। তাহলে এই কথাগুলো আমরা কিন্তু ডাউনের ক্ষেত্রে সত্য পেলাম। এরপর চলে আসেন 21 নাম্বার পেজে, ওখানে দেখবেন স্ক্রিনিং। ডাউনের স্ক্রিনিং এ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই স্ক্রিনিং এর ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে কোন উইকে দেখা হয়, সেকেন্ড ট্রাইমেস্টার কোন উইকে দেখা হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা হয় ক্রোমোজোমটা জিনিস পান, দেখেন সিএসডি, তারপরে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টস, তাই না, ইসিডি, এএসডি, ভিএসডি, পিডিএ, টফ, এই যে সংক্ষেপ নামগুলো, এগুলো যখনই আসবে আপনি তখন ডাউনকে চিন্তা করবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এগুলো হচ্ছে ডাউন সিনড্রোমের সাথে জড়িত। এই যে এক্সট্রা এতগুলো নাম বললাম, এগুলি কোথায় আছে আমি যথাসময় আপনি খুঁজে দেবো, পেছনে একটা পাতার মধ্যে এগুলো সন্নিবেশিত করা আছে, পরে খুঁজবো। এখন আসেন, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ইট ইজ অ্যাসোসিয়েটেড, তাহলে ভেন্ট্রিকুলার কনজেনিটাল হার্ট ডিসঅর্ডার, তাই না, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। যদি বলা হয় কোয়ার্টেশন অফ দ্য আয়োর্টা, ওটা কিন্তু টার্নারের পার্ট। যদি বলা হয় বাইকাসপিড আয়োর্টিক ভালভ, এটা কিন্তু টার্নারের পার্ট। ওকে, এই ক্ষেত্রে বেশিরভাগ কেস কিন্তু হচ্ছে ফিমেল, ইট ইজ কমন ইন দ্য ফিমেল গ্রুপ। ওকে, এই পেশেন্টগুলো দেখেন ওখানে লিউকেমিয়া আছে, ইনক্রিজ চান্স অফ থাইরয়েড ডিসঅর্ডার, ইনক্রিজ চান্স অফ ম্যালিগনেন্সি, এটা কিন্তু ডাউনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। ডাউনের বাবা মা কিন্তু নর্মাল থাকতে পারে, কারণ বাবা মা তো নর্মাল থাকবে, নর্মাল প্যারেন্টাল ক্যারিওটাইপ থাকতে পারে। সো সেই ক্ষেত্রে বাচ্চাটা এফেক্টেড হবে। এটা কি কোনো বংশগত রোগ? নো। হেরিডিটারি কোনো ডিসঅর্ডার? নো। আরেকটা জিনিস থাকে, এদের কি থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম, নট হাইপার, হাইপোথাইরয়েডিজম। এখন আসেন, তাহলে বাচ্চাটা স্কুইন থাকতে পারে। আপনি 21 নাম্বার পেজে যে ছোট্ট জায়গাটা আছে, এখানে 4টি কথা লিখে রাখেন, 4টি কথা। নাম্বার 1, হেডলাইনটা লিখবেন, সিনড্রোমিক যেসব বেবিগুলো আছে, সিনড্রোমিক বেবিদের কয়েকটি কমন প্রবলেম থাকতে পারে। মানে হচ্ছে পরীক্ষায় যদি কোনো স্পেসিফিক ডিসঅর্ডার আপনাকে কনফিউজ করে ফেলে, তখন এগুলোকে বুঝে ফলস দিবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে ট্রু দিয়ে আসবেন। ওকে, দিস অল আর ট্রু, কিন্তু বলছি না যে স্পেসিফিক যদি জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ট্রু দিতে যাবেন, আমি বলবো। তাহলে সিনড্রোমিক বেবিদের নিম্নোক্ত সমস্যা থাকতে পারে, যেমন নাম্বার 1, সিনড্রোমিক বেবিদের মেন্টাল রিটার্ডেশন ইজ ভেরি কমন। নাম্বার 2, এদের গ্রোথ রিটার্ডেশন থাকতে পারে, এরা শর্ট স্টেচার হতে পারে। নাম্বার 3, এদের ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস থাকতে পারে। তাহলে ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস। নাম্বার 4, এদের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে। নাম্বার 5, এদের কিন্তু জিআই প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, আরো কিছু বাড়াতে পারেন, এদের আইকিউ লেভেল কম থাকতে পারে। ঠিক আছে, এদের আইকিউ লেভেল কম থাকতে পারে। এবং বেশিরভাগ ডিসঅর্ডার কিন্তু হেরিডিটারি নয়। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু যখনই আপনি ভাববেন সিনড্রোমিক বেবিদের ক্ষেত্রে, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এরা ট্রু হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ডাউনের ক্ষেত্রে আপনি আপনার বইয়ের ছবিটার দিকে তাকান, স্লাইডেও ছবিটা আছে, দেখেন এই বাচ্চাটার মাথার দিকে তাকান, মেন্টাল রিটার্ডেশন, বুকের দিকে তাকান, তাই না, কনজেনিটাল হার্ট ডিজিজ, পেটের দিকে তাকান, জিআই প্রবলেম। তাহলে আমাদের এই কথাগুলো কিন্তু তার সাথে মিলে যাচ্ছে। ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস আছে না, আমাদের বইয়ের মধ্যেই তো আছে, তাই না, এই যে অক্সিপুট, ফ্ল্যাট অক্সিপুট, ওভাল ফেসেস আছে না। তাহলে এই কথাগুলো আমরা কিন্তু ডাউনের ক্ষেত্রে সত্য পেলাম। এরপর চলে আসেন 21 নাম্বার পেজে, ওখানে দেখবেন স্ক্রিনিং।
ডাউনের স্ক্রিনিং এ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই স্ক্রিনিং এর ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে কোন উইকে দেখা হয়, সেকেন্ড ট্রাইমেস্টার কোন উইকে দেখা হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা হয় কি, নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি, হিউম্যান এইচসিজি দেখা হয় এবং প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন দেখা হয় এ। আর ওখানে করা হয় ট্রিপল টেস্ট পরীক্ষা, কিন্তু ট্রিপল টেস্ট তিনটা নাম কিন্তু আপনারা জানেন। সো ওই টেস্টগুলোর নাম কিন্তু আপনারা জানেন। এখানে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। ডাউনের ক্ষেত্রে আরো যত তথ্য আপনি কালেক্ট করতে পারেন সেটা আপনি সন্নিবেশিত করবেন। এক্ষেত্রে বেশিরভাগ ডাউন বেবিস কিন্তু উইদিন 1 ইয়ার তারা মরে যায়। আর যারা বেঁচে থাকে তাদেরকে আমরা পেশেন্ট হিসেবে দেখি আমাদের সোসাইটিতে ঘুরতে। সো দ্যাট তাহলে আমরা ডাউন সিনড্রোম পড়লাম। এরপরে চলে যাব হচ্ছে আমরা যাওয়ার আগে চলেন আমরা একটু ব্রেইন স্টর্ম করে আসি। ঠিক আছে, ব্রেইন স্টর্ম করে আসি। আপনি ঝটপট এবার বলে ফেলেন তো যতটুকু শুনলেন এবং জানলেন। It's an X-linked recessive disorder. True or false? False. Associated with increased maternal age. True. Trisomy 21. True. Associated with coarctation of the aorta. False. Turner হয়। Bar body analysis helpful? No. Ventricular septal defect? True. Hypertonia of the limbs? False. Hypo. GI problem? Yes. Hyperthyroidism? No. Splenomegaly? No. 25% case mosaicism? No. 2%. Can be screened out by bar body analysis? False. More acutely diagnosis by amniocentesis and hormonal test? Yes. It is associated with the age of the mother? Yes. It's a Mendelian disorder? No. More normal parental character, Baba ma normal? Yes. More affected female than male? Yes. Increased risk of developing Web's tumor? True. ঠিক আছে? Rest of the things are true. তাহলে এই তথ্যগুলো কি খুব কঠিন? মোটেও না, সব কিন্তু আমাদের পড়ার মধ্যে আছে। এবং এই জিনিসগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন সময়ে এই লেকচার শিটের পেছনে যে স্ট্রিমগুলো আছে সেগুলি একটা কালেকশন। ঠিক আছে, আপনি যখন এগুলো সলভ করতে থাকবেন আপনার মাথায় চলে আসবে। দেখেন এগুলো এই কথাগুলো বারবার বারবার পরীক্ষায় আসে। সুতরাং ডাউন সিনড্রোম খুবই সহজ। এরপরে চলে যাব আমরা নেক্সট এপিসোডে। তাহলে যদি ট্রাইসোমি 21 হয় তাহলে আমরা হচ্ছে ডাউন। যদি 13তে বেশি থাকে তাহলে সেটাকে বলছে প্যাটাউস। 23 নাম্বার পেজে আপনি ওখানে খুঁজে পাবেন। দেখেন সেই যে সিনড্রোমিক বেবিদের কথাগুলো মনে পড়ে কিনা। তাহলে মেন্টাল রিটার্ডেশন আছে, যদি 18-এ একটা বেশি হয় তার নাম হচ্ছে এডওয়ার্ড, তাহলে মেন্টাল রিটার্ডেশন আছে। ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস আছে, একদম পরের লাইনে কার্ডিয়াক আছে। সো এই ক্ষেত্রে এসব ট্রু। দ্বিতীয় যেটা হচ্ছে প্যাটাউসের ক্ষেত্রে একই দেখেন, মেন্টাল রিটার্ডেশন, ক্লেফট প্যালেট, ওকে, পলিড্যাকটাইলি। তাহলে এই কথাগুলো বাকিগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। সবকিছু হুবহু মিলবে না, কিছু জিনিস আছে এক্সট্রা, ওই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু ট্রাইজোমি পড়ে ফেললাম। আরেকটা ট্রাইজোমি আছে, দিস ইজ ক্লাইনফিল্টার সিনড্রোম। ওকে, তার আগে এই দেখেন একটা অরিজিনাল প্যাটাউস বেবি, তাই না? ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, পলিড্যাকটাইলি আছে না, ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস আছে। সো মোস্ট ডাইং উইদিন 1 মান্থ। এডওয়ার্ড আর প্যাটাউসের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের লিথালিটি খুবই বেশি, বেবিগুলো আর্লি মরে যায়। ঠিক আছে, লিথালিটি খুবই বেশি। পরীক্ষা যদি আসে লিথালিটি বেশি কোনটা, এডওয়ার্ড এবং প্যাটাউস। তাহলে আমরা ছিলাম কোথায়? ক্লাইনফিল্টার সিনড্রোম। ক্লাইনফিল্টার সিনড্রোম পড়তে আমরা চলে যাব 25 নাম্বার পেজে, ছবিটা স্লাইডে দেখতে থাকি। ক্লাইনফিল্টার সিনড্রোম বলেন তো প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে তার এক্স ক্রোমোজোম বেশি, নাম্বার অফ এক্স বেশি। তাহলে ইট ইজ আ সেক্স ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডি। আমরা কি এই কথাটা বলতে পারি ক্লাইনফিল্টার সিনড্রোম অ্যাকচুয়ালি ইজ বার বডি ইন এ মেল? এই কথাটা বলা যায় না? ডেফিনেটলি বলা যায়, বার বডি ইন এ মেল। তাহলে কয়টা এক্স বেশি থাকবে? একটা, দুইটা, তিনটা, চারটা? ইয়েস, থাকতে পারে। আপনি কি দেখবেন? আপনি দেখবেন এর ভেতরে ওয়াই আছে কিনা। তাহলে যত এক্স থাকবে তাহলে এটা কি মেল না ফিমেলে ট্রান্সফার হবে? ডেফিনেটলি ইটস আ মেল। ওয়্যার দেয়ার ইজ আ ওয়াই ইট ইজ অ্যাবসলিউটলি এ মেল। ওকে, যার মধ্যে একটা ওয়াই আছে সে বেটা একটা বেটা। তাহলে এই কথাটা যদি আমরা মনে রেখে দেখি তাহলে এই যে এক্সট্রা এক্স গুলো এসেছে তার কারণে এই মানুষটার শরীরে কিছু ফিমেল ক্যারেক্টার অ্যাড হয়ে গিয়েছে। সো হেয়ার প্যাটার্ন দেখেন, তাহলে ছেলেদের ফ্রন্টাল বালনেস থাকবে। ঠিক আছে, সো এই মেয়েদের হেয়ার প্যাটার্নটার মতো হবে। ছেলেদের ব্রড বেস শোল্ডার, তাহলে মেয়েদের শর্ট বেস। তার গাইনোকোমেশিয়া থাকতে পারে, তার পিউবিক হেয়ার প্যাটার্ন থাকতে পারে ফিমেলদের মতো, টেস্টিকলস থাকবে স্মলার সাইজ। আনফর্চুনেটলি তার সেমিনিফেরাস যে টিউবিউসগুলো এগুলো ডিসজেনেসিস হয়ে যেতে পারে এবং ভেরি আনফর্চুনেটলি মানুষটা থাকবে ইনফার্টাইল। ঠিক আছে, তার বেবি হবে না। তাহলে যখনই তার বেবি হবে না, তার গাইনোকোমেশিয়া থাকবে, সেক্ষেত্রে কি হতে পারে? লুক অ্যাট দিস পিকচার।
তাহলে এই মানুষটা ভেরি আনফরচুনেট। এবং যখন তার এই কজ খুঁজতে গিয়ে আপনি এখানে একটা ছোট্ট নোট রাখতে পারেন যে ক্লাইনফিল্টার সিনড্রোম ইজ দ্য মোস্ট কমন জেনেটিক কজ অফ মেল ইনফার্টিলিটি, মোস্ট কমন জেনেটিক কজ অফ মেল ইনফার্টিলিটি। এবং এই ছবিটার ভেতরে যাওয়ার আগে আপনি লেকচার শিটের 25 নাম্বারের ক্লিনিক্যাল ফিচারের 3 নাম্বার এটা পড়ে আসে, ইনক্রিজ ইনসিডেন্স অফ মেন্টাল সাবনর্মালিটি। তাহলে তার মেন্টাল ইন্টেলিজেন্স কি নর্মাল? It depends upon the number of X. The more will be the number of X, there is increased chance of subnormality. কিন্তু সাধারণত ক্লাইনফিল্টারের পেশেন্টের ইন্টেলিজেন্স ইউজুয়ালি নর্মাল। পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন ছিল মেন্টাল ইন্টেলিজেন্স মে বি নর্মাল, মেডিসিনে মনে হয় কোশ্চেনটা এসেছিল মেন্টাল ইন্টেলিজেন্স মে বি নর্মাল। ঠিক আছে, এক্ষেত্রে যদি সিঙ্গেল বেস থাকে তাহলে আপনার উত্তর হবে একটা, যদি টার্নার থাকে তাহলে টার্নার না থাকলে ক্লাইনফিল্টার, যদি এমসিকিউ থাকে তাহলে দুটোই ট্রু দিবেন, আর যদি সিঙ্গেল বেস থাকে দুটো থাকে তাহলে ডেফিনেটলি টার্নার। কেন ক্লাইনফিল্টার নয়? হিয়ার ইজ দ্য রিজন। ওকে, তাহলে 3 নাম্বার, কারণ এক্স বেড়ে গেলে তার সাবনর্মালিটিস চান্স থাকে। সো এই ছবিটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। এক্ষেত্রে দেখেন দ্বিতীয় লাইনে মেলস উইথ ক্লাইনফিল্টার সিনড্রোম হ্যাভ লং লেগস, hypogonadism with infertility and normal intelligence. ওকে, নরমাল ইন্টেলিজেন্স। তাহলে কিন্তু আমরা একটা তথ্য পেলাম নরমাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। শুরুর দিকে কিন্তু আপনাকে আমরা প্রশ্নটা দেখিয়েছিলাম। এরপর আসেন টার্নার। হোয়ার ইজ দ্য প্রবলেম? টার্নারের সমস্যাটা কি? টার্নারের সমস্যা হচ্ছে দেয়ার ইজ কি নাই, তার এক্স নাই। এই কথাটাকে বলা যায় ল্যাক অফ বার বডি। তাহলে ল্যাক অফ বার বডি যদি হয় তাহলে টার্নার, তাহলে এই মানুষটা কি হবে? ফেনোটিপিক্যালি দেখতে কি? ফেনোটিপিক্যালি ফিমেল, কিন্তু আপনি যখন সে হসপিটাল বা চেম্বারে কি পড়ে আসবে? তাহলে ছেলেদের পোশাক পরে আছে। কেন? শি ইজ অ্যান ইনকমপ্লিট লেডি। ওকে, তার শর্ট স্টেচার, ঠিক আছে, শর্ট স্টেচার। এই ইনকমপ্লিট লেডির যে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানগুলো সেগুলো যথাযথভাবে ডেভেলপ করেনি, এবং আরো কিছু ফিচার থাকবে। শুরু থেকেই এই মানুষটা কি হবে? মেনস্ট্রুয়েশন হবে না। সো প্রাইমারি অ্যামনোরিয়া, দিস ইজ ওয়াই শি ইজ ইনফার্টাইল। ঠিক আছে, ইনফার্টিলিটি থাকবে এই মানুষটার। তার কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে, এবং এই কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে টার্নারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটু কথা লিখে নেন, সেটা হচ্ছে যে কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। কিন্তু বলা হয় যে মোস্ট অফ দ্য টার্নার কেসেস যদি 50%-এর ক্ষেত্রে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকতে পারে। সুতরাং পরীক্ষায় যদি আসে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ ইন এ টার্নার কেস, দিস ইজ ডেফিনেটলি বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। ওকে, সেকেন্ড ওয়ান ইজ কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। তাহলে এই কথাগুলো হচ্ছে আমরা জানবো। তার পিগমেন্টেশন থাকে, এবং এই পেশেন্টের ওয়েব নেক থাকে। পরীক্ষায় কিন্তু একাধিকবার এই স্ট্রিমটা এসেছিল, ওয়েব নেক। সো পরীক্ষার ক্ষেত্রে এই 3টা জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাকে এটা মনে রাখতে হবে। এরপরে আসেন আমরা একটু বোর্ডে গিয়ে আরো কয়েকটা ক্রোমোজোমাল ডিসঅর্ডারটা টুক করে দেখে ফেলি। তাহলে কখনো কখনো একটা ডিলিশনের একটা ঘটনা, সেটা 5 নাম্বারে যদি হয়, 5 ক্রোমোজোম নাম্বার 5-এ, এবং সেটা হবে শর্ট টার্মে। তাহলে এই 5 নাম্বার ক্রোমোজোমে যদি এরকম কোনো ডিলিশনের ঘটনা ঘটে, এটাকে আমরা বলি ক্রাই-ডিউ-ক্যাট সিনড্রোম। ক্রাই মানে কাঁদে, ডিউ মানে মতো, ক্যাট মানে বিড়াল। তার মানে হচ্ছে বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মাবার পরে যখন এই বাচ্চাগুলো কান্না করে, তখন মনে হয় বিড়াল মিউ মিউ করে ডাকছে, পুষি বিড়াল মিউ মিউ করে ডাকছে। সো ক্রাই-ডিউ-ক্যাট সিনড্রোম। তাহলে পুষি বিড়াল কাঁদে কেন? কান্না করে কেন? কারণ তার 5 নাম্বার পা নাই কেন? যদি কোনো পি অথবা কিউর সাথে মাইনাস দেখেন, it symbolize something has lost or deleted from the long arm or short arm. যদি কোথাও এরকম দেখেন ড্যাশ, that is inserted or added in the chromosome. So এক্ষেত্রে কি হয়েছে? 5p মাইনাস। তাহলে 5টা পা নাই কেন? তাহলে এটা যদি ক্যারিওটাইপিং করতে বলা হয়, তাহলে আপনি কি ক্যারিওটাইপিং করবেন? তাহলে এটা কি কোনো হিউম্যান? ধরেন এটা ছেলে, সুতরাং আপনি এটাকে XY দিলেন। এখন বলেন নাম্বার অফ ক্রোমোজোম কি হবে? 46। ওয়াই 5-এর কোথায় ঝামেলা হয়েছে? শর্ট আর্মে। লং আর্ম এখন আছে না? So who has given you the right to delete the whole chromosome? So in case of this male baby, it is 46 XY5p minus, or female হলে XX5p minus. ঠিক এইরকমই একটা ঘটনা, ডিলিশনের ঘটনা 15 নাম্বার ক্রোমোজোমে মায়ের অথবা বাবার অংশে ঘটতে পারে।
মায়ের অবস্থা বাবার অংশে ঘটতে পারে। যদি বাবার অংশ বা মায়ের অংশে যেখানেই ডিলিশনের ঘটনা, ইটস অ্যান অকারেন্স অফ ডিলিশন, যদি মায়ের অংশে ডিলিশনের ঘটনাটা ঘটে, এটা ফাদারের পার্ট, এটা মাদারের পার্ট। যদি বাবার অংশে ডিলিশনের ঘটনা ঘটে তখন এটাকে আমরা বলি প্র্যাডার উইলি সিনড্রোম। যদি ডিলিশনের ঘটনাটা মায়ের একই ঘটনা কিন্তু মায়েরটাতে হয়েছে, মায়ের অংশে, তখন এটাকে বলবো আমরা অ্যাঞ্জেলম্যানস সিনড্রোম। তাহলে 15 নাম্বার অফ ক্রোমোজোমে ইটস অ্যান অকারেন্স অফ ডিলিশন if it occurs in the father's part, it's father willi or prader willi syndrome. আর যদি সেটা মায়ের অংশে হয়, মা মানে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে পরিমাণে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। ওকে, তাহলে আমরা এভাবে মনে রাখবো। সো আমাদের হাতে কিন্তু তিনটি ডিলিশনের ঘটনা আসলো, একটা হচ্ছে ক্রাইজিউ-ক্যাট সিনড্রোম, একটা প্র্যাডার উইলি সিনড্রোম, আর এটা হচ্ছে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। সো দিস থ্রি আর দি অকারেন্স অফ ডিলিশন। যদি বলা হয় ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডিড পার্ট কিনা, কি বলবেন? আর দিস ক্রোমোজোমাল অ্যানিপ্লয়েডিড? নো, দিস আর স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ক্লিয়ার? সো আমরা কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসগুলো, এই তথ্যগুলো আপনি পাবেন হচ্ছে পেজ নাম্বার 23। ওখানে ডিলিশনের ক্রাইজিউ-ক্যাট, প্র্যাডার উইলি, অ্যাঞ্জেলম্যান, ওই বাচ্চাগুলো মেন্টালি সিভিয়ারলি রিটার্ডেড। ওকে, এই ঘটনাটা আমরা পাবো হচ্ছে স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসে। তাহলে আরো কিছু সিনড্রোম আছে, যেমন ট্রিপল এক্স সিনড্রোম, টুকিটাকি এরকম কিছু জিনিস আছে, আমরা ওদিকে আর যাচ্ছি না। আসেন তাহলে আমরা একটু ব্রেইন স্টর্ম করি। Which of the diseases is a result of chromosomal number mutation? Number mutation. তাহলে অ্যালিজিলি, ঠিক আছে? টার্নার, অ্যাঞ্জেল, প্র্যাডার উইলি, ফ্রাজাইল এক্স, ডেফিনেটলি বি ইজ এর অ্যান্সার। প্রশ্নটা গাইনিতে এসেছিল। মেডিসিনের একটা কোশ্চেন ছিল, অ্যান্সারটা দেওয়া আছে নিচের দিকে। দেখেন ওখানে টার্নার, ডিফেক্টস অফ টার্নার, ঠিক আছে? এক্ষেত্রে দুটো অ্যান্সার যদি দেওয়া থাকে, এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? ডেফিনেটলি এটা বাইকাসপিড অ্যাওরটিক ভালভ। হ্যাঁ, 50% কেসে হয়, আর কোয়াক্টেশন অবস্থা সেটা হচ্ছে আগেকার ইয়েগুলোতে বলা হতো, কিন্তু এখন বাইকাসপিডের রেট অনেক বেশি। আচ্ছা, মোস্ট কমন কজ অফ ডাউন সিনড্রোম, ঠিক আছে? মোস্ট কমন কজ বলেন তো? ডেফিনেটলি নন ডিস জাংশন, তাই না? যেটাই থাকুক না কেন, নন ডিস জাংশন ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে পেডিয়াট্রিক্সের। আজকের জেনেটিক্সের সবথেকে ইম্পর্টেন্ট জায়গায় এখন আমরা বসে আছি, সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্স। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্স, এই জন্য আপনি চলে যাবেন পেজ নাম্বার 13 নাম্বার পেজে। ওখানে গিয়ে আমরা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার পাবো। তাহলে ডমিনেন্ট ডিসঅর্ডার, তাহলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, আমরা এতক্ষণ যে জেনেটিক্স পড়লাম, সেই জেনেটিক্সে তিনটা অংশ আমাদের আছে পড়ার মতো। সেটা তিনটা জিনিস, ডিসঅর্ডারগুলোকে তিনটা ভাগে বেসিক্যালি আমরা ভাগ করব। একটা হচ্ছে ক্রোমোসোমাল ডিসঅর্ডার, যেটাকে আমরা ভাগ করছি হলো নিউমেরিক্যাল, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল। একটা হচ্ছে নিউমেরিক্যাল ডিসঅর্ডার, একটা স্ট্রাকচারাল ডিসঅর্ডার। প্রবলেম হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অথবা স্ট্রাকচার। দ্বিতীয় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে এত কোনো সংখ্যা বা স্ট্রাকচারের সমস্যা নাই, ওই যে অ্যাপার্টমেন্টে বসে থাকেন যে ভদ্রলোক, উনি অসুস্থ, উনি একা অসুস্থ অথবা সব পরিবারে অসুস্থ। এই অসুস্থতার কারণে মানুষটা সাফার করছে। এই কারণে আমরা এটাকে বলছি হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তাহলে আপনি কি চিন্তা করতে পারেন, শত শত বছর আগে মেন্ডেল নামে একজন ব্যক্তি, সে মটরশুটির ভিতরে তার যে পরিবর্তন সেটা দেখে এই ধারণাটা করেছিলেন যে এই লেভেলে প্রবলেমটা হলে এইরকম একটা চেঞ্জেস হতে পারে। সো দিস আর গড গিফটেড অ্যাকচুয়ালি। তাহলে এই যে সমস্যাটা, এটা কিন্তু প্রথম 22টার মধ্যে হতে পারে, 22 জোড়ার ভিতরে হতে পারে, তখন আমরা এটাকে বলবো অটোসোমাল। যদি 23rd পেয়ারে হয়, মানে সেক্স ক্রোমোজোমে হয়, সেটাকে আমরা বলবো সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তাহলে এটাকে আবার আমরা ভাগ করছি, যদি বাবার বা মায়ের ধরেন একজনের সমস্যা, আরেকটা ভালো আছে, কিন্তু এই সমস্যাটার কারণেই বাচ্চাটা সাফার করছে, তার মানে ও ডমিনেন্সি ক্রিয়েট করছে, সেক্ষেত্রে এই ডিসঅর্ডারটাকে আমরা বলবো ডমিনেন্ট। কিন্তু যে ডিজিজটা করতে বাবা এবং মা উভয়ের কম্বিনেশন, উভয় দিক থেকে রিসিভ করতে হচ্ছে, রিসিভালের প্রয়োজন হচ্ছে, তখন আমরা বলবো রিসিসিভ। তার মানে সমস্যাটা উভয়ের মধ্যেই থাকতে হবে। আর ডমিনেন্টের ক্ষেত্রে একজনের জিনে প্রবলেম, বাট ইট ডমিনেটস। সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও আমাদের আছে এক্স আর ওয়াই, ওয়াই এর মধ্যে তো আছে এস আর ওয়াই। এই কারণে আমরা ওয়াই নিয়ে বেশি মাথা ঘামাই না, শব্দ সংখ্যাও কমিয়ে দেবো, এখানে লেটার কমিয়ে দেবো। আমরা বলি যেহেতু অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্স, দিস ইজ এক্স লিঙ্কড।
এক্ষেত্রেও কিন্তু কথা একই, হতে পারে ডমিনেন্ট, হতে পারে রিসেসিভ। এখন এক্স লিঙ্ক ডমিনেন্ট নিয়ে আমরা খুব বিশদ আলোচনা করতে চাই না। কেন চাই না? বলা হয় রেয়ারেস্ট ডিজিজেস আর ইউজুয়ালি এক্স লিঙ্কড ডমিনেন্ট। যখন কিছুই খুঁজে পাবেন না তখন দেখা গেল যে এটার কিছু এক্সাম্পল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে, যেমন একটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস এক্সাম্পল, আরেকটা যেমন এক্স জি ব্লাড গ্রুপ, এরকম কিছু এক্সাম্পল আছে। আদারওয়াইজ পরীক্ষার জন্য এটা নিয়ে খুব বেশি সময় দেওয়া প্রয়োজন নাই। সমস্ত কনসেন্ট্রেশন থাকবে আপনার 1, 2, 3, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি জেনেটিক্স থেকে একটা প্রশ্ন থাকে, সিঙ্গেল কোশ্চেন, দ্যাট ক্যান কাম ফ্রম দি মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস। বলেছি আমাদের জানতে হবে ক্যারেক্টারিস্টিক্স, আমাদের জানতে হবে এগুলার এক্সাম্পল। ওকে, তাহলে চলেন আমরা শুরুতেই দেখে ফেলবো মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারস। আগে ছবিটা দেখেন। এই ছবির ভেতরে বাবা হচ্ছেন এফেক্টেড, বাবা হচ্ছেন এফেক্টেড, তার এই যে লাল জিনটা, এটা একটা খারাপ জিন, এই জিনটা যে সন্তানের ভেতরে যাবে সেই সন্তানটাই কিন্তু এফেক্টেড হয়ে যাবে, বাকি সব জিন ভালো, মা এবং আনএফেক্টেড মাদার। ক্লিয়ার? তাহলে এই ফ্যামিলির 4টা বাচ্চা হলো, আমরা এই সমস্ত জিনগুলোকে ভাগাভাগি করলাম, ঠিক আছে? ভাগাভাগি করে আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করার পরে এই যেমন একটা লাল দুটো বাচ্চার মধ্যে যাবে, ঠিক আছে, নীলটা দুটো বাচ্চার মধ্যে যাবে, এইভাবে তো ভাগটা করব। করার পরে ফাইনালি যখন দেখা গেল দুটো ছেলে দুটো মেয়ে আমরা পাচ্ছি, এর মধ্যে লালটা যার ভেতরে গিয়েছে, রেড কালার জিনটা, সেই বাচ্চাটা কিন্তু বাবা অসুস্থ ছিলেন এবং এই জিনটা তার অসুস্থতার কারণ ছিল, সেই একই কারণে সন্তান দুটো কিন্তু এফেক্টেড হয়ে গেল, সেম কারণে এফেক্টেড হয়ে গেল। তাহলে পরীক্ষার প্রশ্নটা এবার আপনি মাথার মধ্যে নেন। আপনাকে যদি বলা হয়, এই প্রথম প্রশ্ন যদি বলা হয় যে in case of autosomal dominant disease at least one of the parents is affected, it is true. যদি বলা হয় male or female anyone can be affected, it's true. both male or female can transmit disease, আমরা এখানে বাবাকে দেখিয়েছি, মাও হতে পারতেন। এবার আপনি সন্তানদের দিকে তাকান। সন্তানদের দিকে যদি বলা হয় দুটো বাচ্চা এফেক্টেড, দুটো বাচ্চা আনএফেক্টেড, সো আপনার উত্তর কি হবে? In case of dominant disorder, autosomal dominant disorder, 50% child will be healthy, it's true. 50% child will be unaffected, true. 50% child will be affected, can be affected, it's true. 50% maximum child will be affected, false. It's a father son transmission, এটাকে বলা হয় বাবা ছেলে ডিসঅর্ডার অথবা মা সন্তান ডিসঅর্ডার, ঠিক আছে? সো এইখানে জেনারেশনের একটা কথা আসে, জেনারেশন আফটার জেনারেশন। তাহলে জেনারেশনের কথা কি আসবে? ধরেন এই বাবাটা এটা কোথা থেকে পেল? সে তার বাবা থেকে পেয়েছে। তাহলে দাদা থেকে বাবা, বাবা থেকে সন্তান, এই সন্তানরা সবাই যখন বিয়ে করবে তারপরে জেনারেশন কি হবে? সবাই যখন বিয়ে করবে তাহলে বাবা ছেলে নাতি, নাতির জেনারেশনে কি হবে? ডেফিনেটলি কিছু এফেক্টেড পারসন থাকবে। সুতরাং ইন কেস অফ অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, generation usually not escaped, this disease runs after generation, ঠিক আছে? এটা জেনারেশন থেকে হাঁটতে থাকে। এখন আপনি আবার যদি একটু বিকল্প চিন্তা করেন যে মাঝখানে যে দুইটা আনএফেক্টেড বাচ্চা আছে তারা যদি বিয়ে করে সেক্ষেত্রে কি হবে? তাহলে তার নাতির জেনারেশন সে তো আর এফেক্টেড হলো না। কিন্তু আমাদের আলোচনা তো আসলে আনএফেক্টেড ব্যক্তিকে নিয়ে নয়, আমাদের সমস্ত চিন্তা হচ্ছে যে ব্যক্তি এফেক্টেড, সে যখন বিয়ে করবে তার বাচ্চাটা কি হবে? এই আনএফেক্টেড পারসনরা তো তাদের জেনারেশন তারা আমাদের হসপিটালে আসবে না, চেম্বারে আসবে। সো উইল থিঙ্ক অ্যাবাউট দ্য এফেক্টেড পারসনস, যে এই বাবাটার বাচ্চাগুলোর কি অবস্থা হবে। তাহলে জেনারেশন যখন এই বাচ্চাটা বাবাটাই করবে তখন আমি তার বাচ্চা নিয়ে চিন্তা করবো, আবার ওই তার জনের মধ্যে যে বাচ্চাটা অসুস্থ তাকে নিয়ে আমি চিন্তা করবো যে তার জেনারেশনটা কি হবে। তৃতীয় যে কথাটা হলো আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল সাধারণত ডিজিজ ট্রান্সমিট করে না, কারণ তার তো সেই জিনটাই নেই। ওকে, তাহলে এই যে বাবা থেকে ছেলে, এই ছেলে থেকে নাতি, আবার এফেক্টেড নাতি থেকে পুতি, ঠিক আছে, এইভাবে নাতি বাবা ছেলে নাতি পুতি, এই যে ডিজিজটা যাচ্ছে, দিস ইজ কল্ড লংগিচুডিনাল ট্রান্সমিশন অর ভার্টিক্যাল ট্রান্সমিশন ইজ সিন ইন অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারস। জেনারেশন এফেক্টেড হয়ে যায়। এখন একটা প্রশ্নের কথা হলো রিস্ক
ইজ সেম ইন ইচ প্রেগন্যান্সি, মানে প্রতিটা প্রেগন্যান্সিতেই বাচ্চা এফেক্টেড বাচ্চা তো হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কি হচ্ছে, তাহলে 50% 50-50 চান্স, সুতরাং প্রতিটা জেনারেশনই থাকবে। এটা আপনি একটা ব্যাখ্যা করতে পারেন। আবার অনেক সময় আমি ব্যাখ্যাটা দিই যে যেই ফ্যামিলির 12টা বাচ্চা থাকবে, ধরেন একটা ফ্যামিলি 12টা বেবি, তাহলে তার বাবার যদি ডমিনেন্ট ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে কয়টা বাচ্চা এফেক্টেড হওয়ার চান্স থাকবে? 6টা। তাহলে 6টা বাচ্চা, 12টা বাচ্চা যদি থাকে তাহলে 6টা বাচ্চা ডমিনেন্ট হওয়ার চান্স থাকবে, 6টা বাচ্চা ভালো হওয়ার চান্স থাকবে। কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে প্রথম 6টা বাচ্চাই সুস্থ হবে? So chance is same in each pregnancy and expectation of being normal in each pregnancy. Chance is 50-50. Okay? এরকম আরো কিছু কথা আছে। এর মধ্যে আপনি যখন লেকচার শিটে যাবেন 13 নম্বর পেজের 10 নম্বরে ওখানে গিয়ে একটা কথা পাবেন, ক্যান এক্সিবিট অ্যান্টিসিপেশন। ক্যান এক্সিবিট অ্যান্টিসিপেশন। এখানকার এই 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16, 17 এই 5টা প্রশ্ন পাতা পড়লে আপনি নিশ্চিত থাকেন আপনি জেনেটিক্সের 2টো কোশ্চেন 100% কনফার্ম পাবেন। এই 5টা পাতা থেকে 2টো প্রশ্ন আসে সাধারণত, সুতরাং এগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। জাস্ট 5টা পাতা পড়লে এফসিপিএস এর 2টো প্রশ্ন পাবেন বা রেসিডেন্সির 2টো প্রশ্ন পাবেন। এখন এই যে ডিসঅর্ডার মধ্যে কয়েকটা শব্দ আপনাকে কষ্ট দিতে পারে, আমি আপনাকে শিটে যাওয়ার জন্য বলবো। 13 নম্বর পেজে উপর থেকে কয়েকটা জিনিস দাগিয়ে ফেলেন ঝটপট, এরপর খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়বেন নিজের সময়। যেমন অনেকগুলো 4টা বুলেট আছে উপরে, এর মধ্যে প্রথমটা আছে নিউ মিউটেশন, এরপর আছে ইনকমপ্লিট পেনিট্রেশন, ভেরিয়েবল এক্সপ্রেশন, ঠিক আছে। এরপরে 1, 2, 3 থেকে তো বললামই, নিচে দিয়ে দেখেন 10 নম্বর পেজ আছে অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন। তারপরে 11 নম্বর পেজে দেখেন কন্ডিশন ইউজুয়ালি লেস সিভিয়ার, condition usually less severe than autosomal recessive disorders. তাহলে which one is more dangerous? Definitely recessive disorders. Okay? Dominant symptoms are less severe. এরপরে আসেন হাই নিউ মিউটেশন। এখন ধরেন যে নাতির ছেলে পুতি হয়েছে, তাহলে পুতি থেকে উল্টোতে থাকেন, উপরের দিকে যেতে থাকেন, আপনি ডিসেন্ড না করে অ্যাসেন্ড করতে থাকেন। পুতি, নাতি, বাবা, দাদা, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, যেতে যেতে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে যায়। ওনার কি কোনো ডমিনেন্ট ডিসঅর্ডার ছিল? ডেফিনেটলি নট, উনি একজন সুস্থ মানুষ ছিলেন। তাহলে এই যে সুস্থ মানুষ, তাহলে তার আমরা বলছি আবার দেয়ার ইজ নো জেনারেশন গ্যাপ, ইট রানস আফটার জেনারেশন, লঙ্গিটিউডিনাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন ইজ সিন ইন দ্য অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারস। তার মানে হচ্ছে এই ডিজিজটা দেখা গেল যে ওই বংশের 14তম পুরুষ আগে প্রথম ডিজিজটা জিনটা মিউটেট হওয়া শুরু করেছে, অথবা 10ম পুরুষে এসে সে প্রথম ফাংশনাল হয়েছে। এবার দাদার যিনি বাবা ছিলেন তিনি প্রথম এফেক্টেড হয়েছেন, এরপরে আস্তে আস্তে সিভিয়ারিটি বাড়তেছে। সো হাই নিউ মিউটেশন রেট ইজ সিন ইন দ্য অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারস, হাই নিউ মিউটেশন রেট ইজ সিন ইন দ্য অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারস। তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা 3টা শব্দ নিয়ে কাজ করব, একটা হচ্ছে ভেরিয়েবল এক্সপ্রেশন, পেনিট্রেশন, আর এটা হচ্ছে অ্যান্টিসিপেশন। আমরা 3টা শব্দের সাথে এখন পরিচিত হবে। অ্যান্টিসিপেশনটা বলে ফেলি। অ্যান্টিসিপেশন মানে হচ্ছে ধরেন দাদার যিনি বাবা ছিলেন, গ্রেট গ্র্যান্ডফাদার, ওনার এই রোগটা ধরা পড়েছিল 80 বছর বয়স, দাদার ধরা পড়লো 60 বছর বয়স, বাবার ধরা পড়লো 40 বছর বয়সে, তাহলে ছেলের ধরা পড়বে কবে? 20 বছর বয়স। কেন? The gene becomes stronger, it gains in capacity, and যেহেতু তার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, এবং শুরুর দিকে আমরা এখন মানে করোনার সময় শুনি না যে জিনটা মিউটেশন হয়ে তার দুর্বল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে দেখা যায় যে জিনটা তার ক্যাপাসিটি গেইন করে সে আরো সবল হতে থাকে এবং রিডিউসিং দ্য টাইম অফ এক্সপ্রেশন। এই ঘটনাটাকে আমরা বলবো অ্যান্টিসিপেশন। ওকে, এরপর আসেন পেনিট্রেশন। পেনিট্রেশন একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন বাবার এমন একটা ডিজিজ আছে যে ডিজিজটার কাজ হচ্ছে সিস্ট তৈরি করা, এবং বাবা ফাদার আর এটা হচ্ছে সান। এই জিনটার কারণে বাবার সারা শরীরে সিস্ট বিভিন্ন অর্গানে, এবং বাবার 100টা সিস্ট আছে। এই 100টা সিস্ট হচ্ছে সবচেয়ে সিভিয়ারিটির প্রকাশ, এবং বাবা ডেবিলেটেড, বাবা বিছানা শয্যাশায়ী, উনি কোনো কিছু করতে পারেন না, মুমূর্ষু। এমত অবস্থায় এই ফাদারের জিনটা
ছেলের মধ্যে গেল, ছেলের কি সিস্ট হবে? সিস্ট কিন্তু হবেই, কারণ জিনের কাজই তো সিস্ট তৈরি করা। কিন্তু দেখা গেল ছেলে কিন্তু সিস্ট হয়েছে ওই কিডনির ভেতরে ছোট্ট একটা সিস্ট হয়ে বসে আছে, সুতরাং ছেলে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাবা কিন্তু শয্যাশায়ী। তাহলে সিস্টের এই ডিজিজটার কত পার্সেন্ট ছেলেটার মধ্যে গেল? জিনটা কত পার্সেন্ট নিয়ে গেল? 1%। সো পেনিট্রেশন কি বাড়লো না কমলো? রিডাকশন অফ দ্য পেনিট্রেশন। সো এই ডিজিজের যত পার্সেন্ট এটার মধ্যে যাবে, দিস ইজ কল্ড পেনিট্রেন্স। সো অটোজোমাল dominant disease shows incomplete penetrance or reduced penetrance, the usual feature. কিন্তু হান্টিংটন ডিজিজের ক্ষেত্রে কিন্তু 100% পেনিট্রেশন, 100% পেনিট্রেশন। এই ক্ষেত্রে তাহলে এই যে দুইটা রোগীর তাদের এক্সপ্রেশন কি একরকম হবে? এক্সপ্রেসিবিলিটি কি একরকম হলো? ভ্যারিয়েবল। তার মানে ওই কথাটার অর্থ হচ্ছে একই ডিজিজে আক্রান্ত, ডমিনেন্ট ডিজিজে আক্রান্ত একাধিক পেশেন্ট, তাদের ফিচার এক এক রকম হতে পারে, প্রত্যেকে সেম সিম্পটম নিয়ে আপনার কাছে উপস্থিত নাও হইতে পারে। সো ডিউ টু ইনকমপ্লিট পেনিট্রেন্স, ডিউ টু ভেরিয়েবল এক্সপ্রেশন এন্ড ইট শোজ অ্যান্টিসিপেশন। তাহলে অত্যন্ত ইম্পর্টেন্ট, এই ফিচারগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। লাস্ট যে কথাটা সেটা এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক্সের ভেতরে পাবেন, সেটি হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ মোস্টলি স্ট্রাকচারাল ডিফর্মিটি। কতবার যে পরীক্ষায় এসেছে আনকাউন্টেবল, এমন কোনো পরীক্ষা নেই, এফসিবিএস বলেন, রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন, এই স্ট্রিমটা ভেরি ইম্পর্টেন্ট। Structural deformity is very common in autosomal dominant disorders. Recessive disorders are more metabolic. Metabolic syndrome are issues are more associated with the recessive disorders. Storage diseases are associated with the recessive disorders because there is collagen defect, Marfan syndrome, achondroplasia, spinal muscular atrophy, osteogenesis imperfecta, Ehlers-Danlos syndrome. These all are the স্ট্রাকচারাল ডিফর্মিটি। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব ভালো করে পড়বো, এরপরে আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করব। এই এক্সাম্পল মনে রাখার অনেকগুলো কৌশল আছে, আপনি যে কোনোটা খুশি যা খুশি আপনি মনে রাখতে পারেন। আমি যখন স্টুডেন্টদেরকে পড়াতাম তখন আমি এই জিনিসগুলো ওকে মনে রাখার চেষ্টা করতাম। এই সূত্রটা বাংলা সূত্র, পরীক্ষা অনেক কাজে লাগে, আপনি এভাবে এটা মনে রাখতে পারেন। প্রত্যেকটা ডিজিজের প্রথম অক্ষর দিয়ে সূত্রটাকে বানানো হয়েছে। হ্যাঁ, যেমন তবে হুনো পলির এই সূত্রটার ব্যাখ্যাটা হচ্ছে যে পলির মায়ে একজন ডমিনেন্ট পারসন, তার ভয়ে পুরো ফ্যামিলি কাঁপে। ঠিক আছে, আমরা এটাকে জাস্ট হয়তো খুব সুখপাঠ্য না হলেও আপনি এটাকে কাজে লাগাতে পারেন অথবা নিজের মতো কিছু একটা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, তবে হুনো শোনো, এখন এই পলির মায়ের হারে মার ভয়ে ফ্যামিলি অষ্টপ্রহর নড়ে। ঠিক আছে, তাহলে তবে হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস, হুনো হান্টিংটন। সূত্রটা যদি আপনার মাথায় থাকে, ইউ ক্যান প্রডিউস। পরীক্ষায় যদি এরকম থাকে যে ফলোইং আর দ্য এক্সাম্পল অফ ডমিনেন্ট ডিসঅর্ডারস, আপনার একটা এক্সাম্পল মিস হওয়ার সুযোগ থাকবে না। ঠিক আছে, আর আপনি যেভাবে খুশি, শর্ত একটাই, কোন এক্সাম্পল কিন্তু ছাড়া যাবে, কারণ পরীক্ষায় প্রশ্নটা আসবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি বলে, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এই হচ্ছে এলাস্টেনলস, পলি পলিসিস্টিক, এখানে পাবেন আপনি 6 নম্বর পয়েন্টে। হ্যাঁ, মায়োডন ডিস্ট্রফি, হারে হেরিডিটারি রেসপিরেটরি, মারফান সিনড্রোম, ভয় ভন উইলবেন্স, ফ্যামিলি অনেকগুলো ফ্যামিলিয়াল আছে, দেখেন, ফ্যামিলিয়াল হাইপারকোস্টেমিয়া, ফ্যামিলিয়াল পলিপোসিস কোলাই, অস্টিওপ্রোহর অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, নড়ে নিউরোফাইব্রোমেটোসিস। সো আপনি যেভাবে পছন্দ আপনি সেভাবেই এটা মনে রাখতে পারেন। সো আমরা সময় না নিয়ে চলে যাবো এবার আজকের সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস। সো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারসে ছবিটা দেখেন, আজকে আমি ছবিটা দিয়ে আমরা মূলত করব। এই ছবির মধ্যে কি আছে? ছবির মধ্যে আছে বাবা এবং মা। ঠিক আছে, বাবা এবং মা দুজনেই কিন্তু ক্যারিয়ার। আপনি কখনোই যখন পরীক্ষার খাতায় হিসাব করতে যাবেন অটোজোমের ক্ষেত্রে কখনো এক্স এবং ওয়াই ব্যবহার করবেন না। আপনি সেক্ষেত্রে বড় আর ছোট আর, এম ড্যাশ, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বড় আর হচ্ছে ভালো, আর ছোট আর একটা ক্যারিয়ার জিন, যেটা বাবা এবং মা উভয়ের ক্ষেত্রেই রয়েছে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয়েছে। এই ক্যারিয়ার বিয়ে হওয়ার কারণে আলটিমেটলি কি পেলো? দুটো ছোট আর, দুটো বড় আর, তারপরে মিক্সড দুজনই কিন্তু ক্যারিয়ার হয়ে গেল। আর আনফরচুনেটলি এই লাল বেবিটার কাছে কি হলো? দুটো ছোট আর এসে জমা হলো এবং এই বাচ্চাটা এফেক্টেড হয়ে গেল। এই ছবিটার দিকে খুব মনোযোগ দিকে তাকিয়ে এবার আপনি আমার প্রশ্নের উত্তর করেন। ইন কেস অফ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস, male or female, anyone can be affected. It's true. Occurs in homozygous state. It is true. Dominant কিন্তু heterozygous state. এখন আসেন, 25% baby can be affected. It's true. 50% baby will be carrier. True.
25% বেবি আনএফেক্টেড। ইটস ট্রু। এবার আমাকে বলেন ম্যাক্সিমাম চাইল্ড উইল বি হেলদি। অফ কোর্স, বিকজ ক্যারিয়ার্স আর হেলদি। ম্যাক্সিমাম চাইল্ড উইল বি ক্যারিয়ার। ছবিটা ভালো করে দেখেন। ম্যাক্সিমাম চাইল্ড 50% ক্যারিয়ার। ম্যাক্সিমাম চাইল্ড উইল বি হেলদি 75%। ম্যাক্সিমাম চাইল্ড উইল বি আনএফেক্টেড। কনফিউশন হলে বাবা মার দিকে তাকান, ওখানে কিন্তু ক্যারিয়ার্স আর আনএফেক্টেড। ক্যারিয়ার্স আর আনএফেক্টেড। সো maximum child will be unaffected, maximum child will be healthy, but maximum child will not be normal. Only 25% baby is normal because carriers are not normal. এখানে বাবা মার জেনারেশন যদি এফেক্টের কথা আছে, দেখেন বাবা মা কিন্তু আনএফেক্টেড ছিলেন। জেনারেশন বললে আমরা বুঝবো বাবার জেনারেশন, ছেলের জেনারেশন, নাতির জেনারেশন, পুতির, যে কোনো একজন এফেক্টেড হলে বলবো জেনারেশন এফেক্টেড। সো বাবা মার জেনারেশন কিন্তু কোনো এফেক্টেড পারসন নাই, কিন্তু ছেলে মেয়ের জেনারেশনে একজন রয়েছে। সুতরাং জেনারেশন কোনটা এফেক্টেড? ছেলের জেনারেশন। তাহলে জেনারেশন কি গ্যাপ হলো? হ্যাঁ হলো। হলো এই কারণে, কারণ বাবা মা তো এফেক্টেড হয়নি। এখন পরের জেনারেশন দেখেন, পরের জেনারেশন যদি আপনি চিন্তা করেন, এই পরের জেনারেশন এরা সবাই যখন বিয়ে করবে তখন কি হবে? কারণ এই সবুজ তার তো সবাই নর্মাল হবে। ক্যারিয়ার যদি কোনো ক্যারিয়ারকে বিয়ে না করে তাহলে কি হবে? তার ফ্যামিলি সবাই নর্মাল হবে। ইভেন আপনার সমস্ত চিন্তা হচ্ছে এই যে লাল মিয়া, ধরেন আমি ভাই বোন বাদ দিলাম, এই লাল মিয়ার সাথে সবুজ খাতুনের বিয়ে হলো, সে একজন ফিমেল আর লাল মিয়া হচ্ছে মেল। তাহলে এই দুইজন যখন বিয়ে করবে তখন তাদের বাচ্চা কাচ্চা কি অবস্থা হবে? তাহলে লাল সবুজ বাচ্চা, এই লাল সবুজ বাচ্চা সব লাল সবুজ বাচ্চা হবে। লাল মিয়া সবুজ খাতুন বিয়ে করলে সব কয়টা বাচ্চা লাল সবুজ হবে, ঠিক তো? তাহলে প্রত্যেকেই ক্যারিয়ার হবে। সো এভরি পারসন, মানে ক্যারিয়ার, একজন এফেক্টেড পারসন যখন বিয়ে করবে তার প্রতিটা বাচ্চাই হবে কি? ক্যারিয়ার। সো নাতির জেনারেশন কিন্তু কোনো এফেক্টেড পাওয়া গেল না। সো জেনারেশন স্কেপ এখানেই হয়ে গিয়েছে। সো ডমিনেন্ট ডিজিজ এ ভার্টিক্যাল ট্রান্সমিশন, রিসেসিভ ডিজিজ এ হরাইজন্টাল ট্রান্সমিশন। হরাইজন্টাল ট্রান্সমিশন এই ক্ষেত্রে জেনারেশন স্কেপ হয়েছে না? হয়েছে। কিন্তু এই যে অ্যান্টিসিপেশনের আলাপ করছিলাম, তাই না, পেনিট্রেশনের আলাপ করছিলাম, ভেরিয়েবল এক্সপ্রেশনের আলাপ করছিলাম, দিস অল আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডমিনেন্ট ডিসঅর্ডারস। এখানে এগুলোর কোনো আলাপ আসবে না। একটা যদি পাই, ঠিক আছে, দ্যাট পারসন উইল বি সিভিয়ারলি এফেক্টেড। ঠিক আছে? এবং রিসেসিভের ক্ষেত্রে প্রতিটা বাচ্চার ইউনিফর্ম প্রেজেন্টেশন হবে। আপনি যে ডিজিজগুলো বাচ্চাদের হবে, ওই যে কি বলে, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, স্টোরেজ যে কোনো ডিজিজ, উইলসনস ডিজিজ, সেম ফিচার। চিটাগং মেডিকেলের পেশেন্ট একই ফিচার, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত পেশেন্ট একই ফিচার, বরিশাল একই ফিচার, তাই না? তার কেফ রিং পাবেন, তার কপার রেস পাবেন, তার ইনভলান্টারি মুভমেন্ট পাবেন, তার কনফিউশন পেতে পারেন, সেম ফিচার্স নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে। সো ইউনিফর্ম প্রেজেন্টেশন। These are more severe, more storage disorders. These are the storage disorders. Metabolic disorders are common in case of recessive disorders. So এই কথাগুলো আমরা কিন্তু একত্রে ভেরিয়েবল এক্সপ্রেশন, এখানে কোনো আলাপ আসবে না। ঠিক আছে? আমরা বুঝে ফেলেছি যে দুটো জিনিস যদি এফেক্টেড হয়ে যায় সেখানে ভেরিয়েশনের কি আসার সম্ভাবনা আছে বলেন। সো আমরা এখন রিসেসিভ ডিসঅর্ডার এক্সাম্পলগুলো নিয়ে পড়াশোনা করব। এই যে রিসেসিভ ডিসঅর্ডার, এই ক্ষেত্রে ভালো করে দেখেন, আমরা এই ক্ষেত্রে একটা সূত্র আবার লেখার চেষ্টা করছি। সাম লুকস ভেরি ফানি, কিন্তু আমার মনে হয় বেশ কাজ করে পরীক্ষার সময়। কনসেপ্টটা হচ্ছে যে হিমু আন্টি তার জিনিসপত্র যা কিছু আছে সবগুলো ফেলে বন্ধু উইলসনকে নিয়ে উনি স্পেন চলে গেছে। ঠিক আছে? আমরা এই জিনিসটাকে পছন্দ করছি না, আমরা ওনাকে বলার চেষ্টা করছি সি হিমু আন্টি সি। ঠিক আছে? সি হিমু আন্টি সি। শেষে কিনা থালা ফেলে ফ্রেন্ড উইলসনকে নিয়ে স্পেন গেলে। ঠিক আছে? এটার এই যে দুইটা সি ইনফিনিটিসটা পরীক্ষায় বারবার কিন্তু রিপিটেশন হয়। এই সি মানে একটা সিস্টিক ফাইব্রোসিস, আর একটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, আর একটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষে মানে স্টোরেজ। হিমো মানে কি? নো, হিমোফিলিয়া না। ঠিক আছে? একটা এক্স লিঙ্কড রিসেসিভের নাম যদি বলেন সেটার নাম হতে হবে হিমোফিলিয়া। এই হিমো মানে হচ্ছে হিমোক্রোমাটোসিস, হিমোসিস্টোনুরিয়া। ওকে? আন্টি মানে অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, থালা মানে থ্যালাসেমিয়া, ফেল মানে ফিনাইলকিটোনুরিয়া, ফ্রেন্ড মানে ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, উইলসন মানে উইলসনস ডিজিজ, নিউরো মানে নিউরোজেনিক মাস্কুলার অ্যাট্রফি, স্পেন মানে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, গ্যালে মানে গ্যালাক্টোসেমিয়া। 6 নম্বরে খেয়াল করবেন। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি চাইলে ইজিলি সূত্রটাকে মাথায় রেখে পরীক্ষায় 100% সঠিক অ্যান্সার করতে পারবেন। শুধু সূত্রটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এবার আমরা আজকে লাস্ট টপিকে চলে এসেছি, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারস। ঠিক আছে? ছবি যদিও আছে, আমরা একটু বোর্ডের হেল্প নেব। এই বোর্ডের ভেতরে এইবার আমরা এক্স ওয়াই দিয়ে বলব, এবং এই এক্স এর ভেতরে ঝামেলাটা কোথায়? যেহেতু এটা রিসেসিভ, সুতরাং মায়ের একটা এক্স এর ঝামেলা আছে, বাবার একটা এক্স এর ঝামেলা আছে।
রিসেসিভের সূত্র অনুযায়ী 25% নরমাল, 50% ক্যারিয়ার, 25% সাফারার অর এফেক্টেড। আসেন তাহলে সেই কথাটাই পাবো আমরা। তাহলে এটা কি পেলাম? এফেক্টেড। ধরা খেয়ে গেল। ক্যারিয়ার, ক্যারিয়ার নরমাল। আপাত দৃষ্টিতে এরকমই মনে হওয়ার কথা ছিল, কিন্তু এই যে পুরুষটা, এই মেয়েটাকে সাপোর্ট দেওয়ার জন্য তার একটা ভালো এক্স আছে, কিন্তু এই পুরুষটার সবেদন মনে একটাই এক্স, সেটাই অসুস্থ। সুতরাং এটাকে সাপোর্ট দেওয়ার মতো যেহেতু কিছু নাই, আলটিমেটলি দিস পারসন উইল বি এফেক্টেড, এফেক্টেড হয়ে যাবে। দিস পারসন উইল বি এফেক্টেড। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 50% এফেক্টেড। দুঃখজনক হলেও সত্য, এই ছেলেটা কেন হলো? তার বাবাই ছিলেন একজন অসুস্থ ব্যক্তি। The most common example of X-linked recessive disorder, X-linked recessive disorder is hemophilia, যেখানে males are sufferer, females are usually carrier. Clear? তাহলে মেলস আর সাফারার, ফিমেলস আর ক্যারিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা 50% কি পাবো? এফেক্টেড পারসন পেয়ে যাব। এই কথাগুলোর সাথে আরো কিছু ছোট ছোট তথ্য আছে, আপনাকে বলে রাখি। ক্যারেক্টার যদি আসে এবং এক্সাম্পল যদি আসে, ডেফিনেটলি অটোজোমাল গুলো আছে আপনার টপ প্রায়োরিটি, এবং এর সাথে হচ্ছে আপনি বাকি যে তথ্যগুলো আছে 16 নাম্বার পেজের এক্স লিঙ্ক রিসেসিভের এই জায়গাটা ওই রিসেসিভের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন। এখানে আর খুব ডিটেইলে আমি যাচ্ছি না। এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা বারবার আসে সেটা হচ্ছে দুঃখ দিয়া আগে কই গেলা হিমু, ফিরে যোগ করতে পারেন আপনার ইচ্ছা। দুঃখ দিয়া আগে কই গেলা হিমু, এই হিমু হলো হিমোফিলিয়া এ এন্ড বি। ওকে, দুঃখ মানে ডুচেনিস মাসকুলার ডিস্ট্রফি, ডিয়া মানে ডায়াবেটিস ইনসিপিটাস, ডিআই আগে মানে অ্যাগামাগ্লোবিনেমিয়া, তারপর হচ্ছে কই মানে ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ, তারপর হচ্ছে গেলা মানে গ্যালা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি, ফিরে মানে ফ্রেজাইল এক্স সিনড্রোম। সো এইভাবে আপনি কিন্তু পুরো মেন্ডেলিয়ান ডিসঅর্ডারকে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন। ডমিনেন্টের ক্ষেত্রে আমরা এক্সাম্পলগুলোকে স্পেশালি মনে রাখবো, এক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে, ওই জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করব। আজকের এই লেকচারের এটি ছিল মূলত বেসিক পার্ট। এরপরে আমরা দাগানোর জায়গায় চলে যাব। আমরা এখন দাগাবো। আপনাদের সবাইকে একই কথা বলেছি যে জেনেটিক্সে কোনো এই এফসিপিএস রেসিডেন্সি ডিপ্লোমা এরকম করে ভাগ করে পড়বেন না। প্লাস হচ্ছে এটার সাথে অবশ্যই স্মিথ ডি এবং পুরাতন প্রশ্নগুলোকে খুব সুন্দর করে মিলিয়ে পড়বেন। এর সাথে চাইলে আপনি যে কোনো বইয়ের সাহায্য নিতে পারেন, ইনক্লুডিং দ্য রবিন্স। আমাদের এখানে প্রচুর রবিন্সের কালেকশন আছে, আপনি রেফারেন্সগুলো দেখলে বুঝতে পারবেন। চলেন আমরা পেজ নাম্বার 2 তে চলে যাবো এখন। পেজ নাম্বার 2, ওখানে গিয়ে আপনি ক্রোমোজোমের যে অংশটা আছে, প্রথম দিককার যে বুলেট, এই বুলেটগুলোর ভেতর থেকে আপনার তথ্যগুলো বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, বুলেটগুলোর ভেতরে খুব ইম্পর্টেন্ট তথ্য আছে। আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এই কথাটি আমি একটু বলে নেই যেহেতু আলোচনায় চলে এসেছে, যে ডিউরিং ফার্টিলাইজেশন যখন স্পার্মটা ওভামের মধ্যে ঢোকার চেষ্টা করে, তাই না, মিলিয়নস অফ স্পার্ম চলে আসলো, স্পার্মের সামনে অ্যাক্রোসোম, দিস আর দ্য মিডল পার্ট, যার মধ্যে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ড এটা হচ্ছে তার টেইল। ওকে, এবং তারা কি করলো, ওয়ালটাকে উইক করলো, উইক করার পরে স্পার্মগুলো আসলো, আসার পরে কি হলো, স্পার্মটা ভিতরে ঢুকে গেল, দরজা বন্ধ হয়ে গেল। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। নো স্পার্ম ক্যান এন্টার ইনটু দ্য ওভাম, অনলি দ্য নিউক্লিক পার্ট ক্যান এন্টার। শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটা ঢুকতে পারবে, বাকি স্পার্মের যত কিছু ইনক্লুডিং দ্য মাইটোকন্ড্রিয়া সব নিচে পড়ে থাকবে। সুতরাং ওই যে জায়গাটা হলো, তাহলে আমাদের বডির ভার্চুয়ালি আমাদের বডিতে যত মাইটোকন্ড্রিয়া আছে, কোনো মাইটোকন্ড্রিয়া কি বাবার কাছ থেকে ঢুকেছে? সে কিন্তু ঢুকতে পারেনি। তাহলে আমাদের বডিতে যত মাইটোকন্ড্রিয়া আছে সব কিছু কিন্তু মায়ের কাছ থেকে পাওয়া, মায়ের কাছ থেকে পাওয়া। দিস ইজ ওয়াই পরীক্ষায় একটা কথা আসে যে, ইয়াতে একটা প্রশ্ন ছিল, কি বলে, সার্জারিতে একটা কোশ্চেন ছিল যে কোন অর্গানেলস অ্যাকচুয়ালি কামস ফ্রম দি ম্যাটার্নাল অরিজিন। ডেফিনেটলি সিঙ্গেল বেস্ট অ্যান্সার হবে আপনার কি, মাইটোকন্ড্রিয়া। দ্বিতীয় কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স যদি বলা হয়, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, বাবা বা মা থেকে বাচ্চাটা এফেক্টেড, তখন আপনি কাকে সার্চ করবেন? ডেফিনেটলি মা।
তাহলে মাদার ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজ, ফাদার কিন্তু পারবে না। কিন্তু বাচ্চা কোনটা এফেক্টেড হবে? বাচ্চা কিন্তু ছেলে বা মেয়ে দুটো এফেক্টেড হতে পারে, কারণ দুজনেই তো মায়ের কাছ থেকে পেয়েছে। আবার ওরা যখন বিয়ে করবে, ওদের পরের যে জেনারেশন, সেখানে কিন্তু ছেলেটা ট্রান্সমিট করবে না, করবে কিন্তু মেয়েটা। দিস ইজ কল্ড মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। এই কথাগুলো বলা আছে 2 নাম্বার পেজের নিচে বক্সে, 1 2 3 4 এই কথাগুলো আপনি এখানে খুঁজে পাবেন। এরপরে চলে যাবেন 3 নাম্বার পেজে ডিএনএ। এখানে যে বুলেটগুলো দেওয়া আছে খুব মনোযোগ দিয়ে পড়বেন, কারণ ডিএনএ থেকে এসসিপিএসএ এবং রেসিডেন্সি উভয়তে একটা প্রশ্ন থাকতে পারে। খুব সিম্পল কোশ্চেন ইন দ্য প্যাটার্ন অফ হিস্টোলজি। হিস্টোলজিতে এরকম ডিএনএ থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। যাই হোক, তারপরে আমরা চলে যাব 4 নাম্বার পেজে। ওখানে গিয়ে আমরা পিউরিনস এবং পাইরিমিডিনস যে অংশটা আছে সেটা দেখব। এরপরে চলে যাব আমরা আরএনএ। ওখানে 1 2 3 যেটা দেওয়া আছে সেটা টিক চিহ্ন দিয়ে এটা পড়বেন। জিনের ক্ষেত্রে দেখেন 5 নম্বরের অনেক কিছু আমাদের পড়া হয়ে গিয়েছে। এখানে হোমোজাইগাস, হেটেরোজাইগাস, রিসেসিভ, ডমিনেন্ট অনেক কিছু আমরা পড়ে ফেলেছি। এরপরে যাবেন মিউটেশনে। ওখানে কিন্তু জিনোম মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, জিন মিউটেশন এই কথাগুলো বলা আছে সুন্দর করে, আমরা কিছু কথা বলেছি। 6 নাম্বার পেজ, ওখানে গিয়ে আপনি বক্সের ভেতরে বাম পাশে পয়েন্ট মিউটেশন নামে কিছু জিনিস আছে, এটাকে ইনফিনিটি স্টার দিয়ে রাখেন, এটা পরীক্ষা মাঝে মাঝে এক্সাম্পল হিসেবে দিতে পারে। এরপরে ট্রিপল স্টার দেবেন লিওন হাইপোথিসিসকে, লিওন হাইপোথিসিস। এরপরে 7 নাম্বার পেজে ওখানে চলে যাবেন। ওখানে চলে গিয়ে আপনি অ্যানিউপ্লয়েডি যে অংশ, ওখানে নন ডিসজাংশন, অ্যানাফেজ ল্যাগ ইত্যাদি ইত্যাদি পাবেন, ভালো করে একটু দেখে নিন। আসেন এবার 8 নাম্বার পেজ, এখানে ডিলিশন পড়ে লাস্টের দুটো লাইন পড়ার চেষ্টা করেন, এবং উপরে দেখেন ট্রান্সলোকেশন আছে। ট্রান্সলোকেশনের এ এবং বি এই দুটোর মধ্যে আমার বলা বেশ কিছু তথ্য আছে, ব্যালেন্সড কোনটা, ইমব্যালেন্সড অর রবার্টসনিয়ান কোনটা। ওকে, তাহলে আমরা কিন্তু এটা পেলাম। এরপরে আপনি চলে যাব আমরা 10 নাম্বার পেজে জেনেটিক কোড। এটার উপরে যে বক্স আছে এটা ইনফিনিটি স্টার, অলরেডি আপনাকে আমি বলেছি। ওখানে দেখেন নিউমেরিক্যাল ডিসঅর্ডার, এরপরে পাবেন স্ট্রাকচারাল ডিসঅর্ডার, দেখেন সবকিছু মনে পড়বে। এরপরে আমরা পাবো জেনেটিক কোড, এটার প্রপার্টিস 1 থেকে 4 নাম্বারে কিন্তু দুটো আছে। চলে আসবেন 11 নাম্বার পেজে, ওখানে গিয়ে বার বডি, একটি কথাও বাদ দেওয়া যাবে না, ইনফিনিটি স্টার। ছবিটা দেখবেন, বার বডি ইউজুয়ালি লোকেটেড এট দ্য পেরিফেরি অফ দ্য নিউক্লিয়াস, নট ইন দ্য সেন্টার। ছবিটা দেখে খেয়াল করেন। অ্যান্ড বার বডি অ্যানালাইসিস মে বি হেল্পফুল ইন, আপনার জানা আছে। তারপরে আসেন ক্রোমোজোমাল অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডার্স। ক্রোমোজোমাল এবং জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে এখানে 1 থেকে শুরু করে 12 নাম্বার পেজ পর্যন্ত অনেক কিছু আছে। যারা খুব মেধাবী এবং মনে রাখতে পারেন তারা এগুলো মোটামুটি কমন যা যা মনে পড়ে সবগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর কমন যেগুলো আছে, যেমন ক্রোমোজোম নাম্বার 1-এ RH ব্লাড টাইপ, ওটা পড়তে পারেন। এরপরে আপনি পড়তে পারেন ক্রোমোজোম নাম্বার 6-এর MHC, ঠিক আছে। এরপরে ক্রোমোজোম নাম্বার 8 9-এ দেখেন আপনার ব্লাড গ্রুপ, ঠিক আছে। এরপরে 11 নাম্বার দেখেন হিমোগ্লোবিনের বিটা চেইন, কিন্তু ক্রোমোজোম 16-তে কিন্তু আলফা চেইন। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখতে হবে, 16 আর 11, ঠিক আছে। 6 উল্টা দেখতে গেলে 1611, ঠিক আছে, 1611 আলফা বিটা। তারপরে আপনি চলে যাবেন ওখানে 13 নম্বরে, 15 নম্বরে গিয়ে দেখেন তো চেনা চেনা লাগে কিনা, জি। 17 নম্বরে দেখেন P53, ঠিক আছে, এগুলো টিক দিয়ে নেন। এরপরে ক্রোমোজোম এক্স থেকে পড়বেন, ওখানে যা যা আছে মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে চলেন 13 নম্বরে, আমাদের অলরেডি পড়া হয়ে গেছে 13 নম্বর। 14 নাম্বার পেজে ওখানে গিয়ে এটিও আমরা পড়বো। 15 যে পার্থক্য আছে, এখানে ট্রিপল স্টার দেন, ট্রিপল স্টার। আপনারা যদি ছবি বই থেকে পড়তে চান তাহলে এই দুটো ছবি যেটি আমি দেখিয়েছি সেটি এই পাতায় আছে। তারপরে যান 16 নাম্বার পেজে। 16 নাম্বার পেজে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার্স, ঠিক আছে, রিসেসিভ ডিসঅর্ডার্স বৈশিষ্ট্য এবং এক্সাম্পল দেখবেন। এখানে যে পার্থক্যটা দেওয়া আছে 17 নাম্বার পেজে, এটিতে ডাবল স্টার দিয়ে রাখেন, দেখবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি। 18 নাম্বার পেজে কিছু নিউমোনিক্স দেওয়া আছে, চাইলে আপনি এই স্টাইলে, এটা বাজারে পাওয়া যায়, আপনি এভাবে মনে রাখতে পারেন। এবার আমরা যাব সামনের দিকে। এখানে 20 নাম্বার পেজ অলরেডি আমাদের পড়া হয়ে গিয়েছে। ডাউন সিনড্রোমে স্ক্রিনিং সহ একটি কথাও বাদ দেওয়া যাবে না। চলে আসেন পেজ নাম্বার 23, ওখানে এডওয়ার্ড এবং প্যাটাউস আছে, ভালোভাবে পড়বেন। ডিলিশনের কথা বলেছি, ক্রাইজোক্যাট, প্রেডারভিলিয়ান, অ্যাঞ্জেলম্যান। এরপরে আমরা চলে যাব 24 নাম্বার পেজে। অলরেডি টার্নার সম্পর্কে বলা হয়েছে, আপনি ক্লিনিক্যাল ফিচার, ক্যারিওটাইপিং এবং রিলেটেড যা আছে এগুলো পড়বেন। আরো কোনো তথ্য পরীক্ষার আরো কিছু তথ্য পেছনে আছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওখানে। ক্লাইনফিল্টার সিনড্রোম যখন পড়বেন ওই পেছনেরটা এখানে যোগ করে নিয়ে আসবেন, যোগ করে প্রয়োজন ফটোকপি করে এখানে কেটে কেটে ঢোকাবেন। আচ্ছা, তখন আমরা যাবো ওখানে ক্লাইনফিল্টার সিনড্রোম অলরেডি পড়া হয়েছে, ক্লিনিক্যাল ফিচারগুলো খুব ভালো করে পড়বেন। এরপরে চলে যাব আমরা 26 নাম্বার, এখানে আমরা হার্মোফ্রোডিটিজম পড়েছিলাম। একটা আছে নুনান সিনড্রোম। সহজ কথা বলি, হোয়াট ইজ নুনান সিনড্রোম, ঠিক আছে। টার্নারের সমস্যা কি? টার্নারের সমস্যা ওভারিয়ান, ওভারিতে সমস্যা, বা ওভারিয়ান কি থাকে, এটা হাইপোগোনাড, মানে এটা ইয়া থাকে, অ্যাবনর্মালি থাকে, প্রাইমারি অ্যামনোরিয়া থাকে, ঠিক আছে। এখানে বাচ্চাটা নুনান সিনড্রোমে যেটা থাকে সেই টার্নার, কিন্তু সে মেল, ওটা হচ্ছে ফিমেল
এটা হচ্ছে মেল প্যাটার্ন। তাহলে মেয়ের ঝামেলা কোথায়? ওভারিতে। নুনান সিনড্রোমের ঝামেলা কোথায়? টেস্টিসে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি ইটস এ মেল প্যাটার্ন অফ টার্নার, যার ঝামেলা হচ্ছে টেস্টিসে, কিন্তু আসল টার্নারের ঝামেলা ওভারিতে। ঠিক আছে, তাহলে আমরা নুনান সিনড্রোমের কথা মনে রাখবো। এরপরে ফ্রাজাইল এক্স নিয়ে কথা বলেছি। মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স, মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্সের ক্ষেত্রে চলে আসেন। এক্ষেত্রে এক্সাম্পলগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা ওই জায়গাটাকে হাইলাইট করব। যদি জিনের সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাড হয় ওই জিনকে ফাংশনালাইজ করার জন্য, অথবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কোনো জিনের উপরে এফেক্ট করে ডিসঅর্ডার তৈরি করে, সেটাকে আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার্স। এটার ফিচার যেমন আপনাকে আমি বলতে পারি, কিছু কথা হচ্ছে আপনি বইতেও পাবেন, চমৎকার কিছু পয়েন্টও আছে। যেমন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি থাকে তাহলে ওভারঅল 5% চান্সেস, আইডেন্টিক্যাল টুইনের মধ্যে ঝুঁকি বেশি। ঠিক আছে, তা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাবা মা থাকলেই হবে বিষয়টা এরকম না, কিন্তু ফ্যাক্টর যদি এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার পাবো। এক্সাম্পলগুলো হচ্ছে ট্রিপল স্টার, যেমন গাউট, হাইপারটেনশন, ঠিক আছে, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, ডায়াবেটিস, আমরা সবাই জানি এগুলো। এই নামগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এরপরে আমরা চলে যাব 29 নাম্বার পেজে। ওখানে প্রি নাটাল ডায়াগনোসিস, কোন কোন ডিজিজগুলো প্রি নাটালি ডায়াগনোসিস করা যায়, এটা আসলে খুব বোঝানোর কিছু নাই। আপনি এখানে নামগুলো পড়বেন, নামগুলো পড়ে এরপরে আমরা চলে যাব হচ্ছে 31 নাম্বার পেজে। এখানে ব্লটিং নিয়ে সার্জারিতে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, যেমন সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, ওয়েস্টার্ন ব্লট। ঠিক আছে, আদারওয়াইজ অন্যদের এই ব্লটিং থেকে খুব একটা কোশ্চেন থাকে না, কিন্তু পলিমারেজ চেইন রিয়াকশন নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। আমরা শেষ মুহূর্তে গিয়ে কয়েক মিনিট এটা নিয়ে কথা বলবো। আসেন এবার একটু দাগিয়ে আসি। যদি আপনি মেডিসিনের হয়ে থাকেন, মেডিসিন যদি হয়ে থাকেন, এবার হচ্ছে আপনার পালা, কিন্তু বাকিরা পাতা উল্টাবেন, কারণ এই কিছু তথ্য আপনাদের লাগবে। বলেছে জেনেটিক্স যেখান থেকে পাই সেখান থেকে আমরা তথ্য নেব। 34 নাম্বার পেজে আপনি জেনেটিক্স ফ্রম ডেভিডসন, সবার জন্য যেটা দরকার, যেমন ইমপ্রিন্টিং ডিসঅর্ডার্স, খুব খুব পরীক্ষা আসে মেডিসিনে, এক্সাম্পলগুলো জাস্ট এক্সাম্পল। আর চাইলে আপনি, যেহেতু বক্স এটা ডেভিডসনের বক্স, মেডিসিন আলাদা খুব ভালো করে পড়বেন, কিন্তু বাকিরা শুধু নামটা জানবেন। ঠিক আছে, ইমপ্রিন্টিং, দেখেন নামগুলো কিন্তু আবার ওই সেই ডিলিশনের মতো মনে হচ্ছে। হোয়াট ইজ ইমপ্রিন্টিং? ইমপ্রিন্টিং ডিসঅর্ডার মানে হচ্ছে, যেমন আপনার একটা ডান হাত লাগে, একটা বাম হাত লাগে, দুটো দুই কাজ করে। কোনো কারণে ডান হাতটাই একটা কপি করে বাঁ হাতে বসানো হলো, ডান হাতের মতো করে, যেটা আসলে আপনি কোনো লাভ কাজ নাই। ধরেন আমি এক্সাম্পলটা দিচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি আপনার বাম হাতটা নাই, কি করা যায়, ডান হাতের একটা কপি আপনি এখানে বসাচ্ছেন। সেক্ষেত্রে বাম হাত ডিলিট হয়ে যাওয়া, টোটালি কেটে ফেলা, আর দুইটা ডান হাত থাকা, ঘটনা কিন্তু একই। তার মানে হচ্ছে ওই জিনটা ফাংশন করছে না বা রোল প্লে করছে না। সিম্পলি জিনিসটা হচ্ছে আমরা তখন বলবো যে ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, সেম একটা প্রিন্ট এসে ওখানে বসেছে, এটাকে আমরা সহজ কথায় বলবো ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। ওকে, এরপরে যান 3.5, এটা সবার জন্য ইনফিনিটি স্টার। এখানে চমৎকার কিছু প্রশ্ন আসছে, অলরেডি আমরা পড়েছি। দেখেন, প্রথমে ডিজিজের নাম, এরপরে ক্যারিওটাইপ, এরপরে তার ইনসিডেন্স, এরপরে কিছু এক্সট্রা তথ্য, এটা কিন্তু পরীক্ষা আপনার লাগবে। যেমন এখানে আপনি খুঁজে পাবেন আর্লি লিথালিটি কার কার, প্যাটাউস এডওয়ার্ডের, কার আইকিউ কম, দেখবেন ট্রিপল এক্স এর আইকিউ কম, কার মেল ইনফার্টিলিটি ঝামেলা আছে, দেখবেন ক্লাইন ফিল্টারের ঝামেলা আছে। সো আপনি এগুলো জানেন। ঠিক আছে, এই তথ্যটা খুব ভালো করে পড়বেন। এরপরে চলে আসবো আমরা 35 নাম্বার পেজের এই যে ট্রাই নিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডারস 3.4, বাম পাশের কলাম থেকে আমরা নাম চেষ্টা করব। এই বাম পাশের নামগুলো হচ্ছে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এরপরে চলে যাবেন, এগুলো সব হচ্ছে মেডিসিন আলাদার প্রশ্ন। এখানে 36 নাম্বারে যা আছে এটা একটু দেখবেন, জাস্ট রিড করবেন। প্রথম যে বক্স আছে এটার শেষের দুইটা লাইন ভালো করে দেখবেন। জেনেটিক্স টেস্টিং ইন প্রেগন্যান্সি, কি কি করা হয় জাস্ট সেটা একটু ভেতর থেকে গোলা দিয়ে দিয়ে বের করবেন। এটা হচ্ছে একদম ভেতর থেকে আনা তথ্যগুলো যাতে আপনার ব্রেইনে থাকে। জেনেটিক টেস্টিং ইন চিলড্রেন, ঠিক আছে, এক্ষেত্রেও নামগুলো, জিনিসগুলো, তথ্য যেগুলো আছে, দুটা তিনটা তথ্য একটা একটা করে আছে, এই তথ্যগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। যারা মিউটেশন নিয়ে এক্সট্রা জানতে চান সেখানে কিন্তু এই যে আলাদাভাবে পয়েন্ট মিউটেশন, ফ্রেমশিট মিউটেশন, এই কথাগুলো বলা আছে। ফ্রেমশিট মিউটেশন কিন্তু বোথ ইন রেসিডেন্সি এবং বোথ ইন এফসিপিএস দুই জায়গায় কিন্তু আসে। ঠিক আছে, এইটা আসা সম্ভব না। এবার আসেন 38 নাম্বার পেজে। এখানে কিছুই না, ওই যে এক্সাম্পলগুলো আপনি পড়ে এসেছেন সেই তথ্যগুলোই একটা চার্টে দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস বের করব। সেটা কি? সেটা হচ্ছে ডান পাশে ইনহেরিটেন্সের দিকে যদি তাকান, ওখানে দেখবেন যে সবগুলো কিন্তু সিঙ্গেল, অটোজোমাল ডমিনেন্ট অর রিসেসিভ অর এক্স লিঙ্কড, তো কিছু কিছু জায়গায় দুটো দুটো করে লেখা। তার মানে হচ্ছে কোনো কোনো ডিসঅর্ডার একই সাথে ডমিনেন্টও হতে পারে, আবার রিসেসিভ হতে পারে, কপাল বন্ধ হলে যা হয় আর কি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখি ডুয়েল ইনহেরিটেন্স।
যেমন আপনাকে বলি লং সিটি না, এটা কেটে লেখেন কিউটি, লং কিউটি সিনড্রোম, তাহলে এটা ডমিনেন্ট আবার রিসেসিভ দুটো হতে পারে অটোজোমাল। এরপরে নিচে যান, মেটাবলিকে হাইপোফসফেটেমিক রিকেটস, কলম্যান সিনড্রোম, মাস্কুলোস্কেলিটালে এহলাস ড্যানলস সিনড্রোমে পাশে লিখে রাখবেন এটা কিন্তু একই সাথে অটোজোমাল ডমিনেন্ট এবং অটোজোমাল রিসেসিভ দুটোই হতে পারে। এরপরে নিচে নামেন, ওখানে গিয়ে দেখেন রেটিনাইটিস পিগমেন্টোসা, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এগুলো একটু আলাদা করে নামগুলো মনে রাখবেন, এগুলো মাল্টি ইনহেরিটেন্স। ঠিক আছে, এরপরে চলে আসেন 39 নাম্বার পেজে। 39 নাম্বার পেজে আপনি এগুলো উপরের চার্টগুলো একটু আপনার মেডিসিন যারা আছেন তারা দেখবেন, কিন্তু সবার জন্য ইনফিনিটি স্টার, ইনফিনিটি, গাইনি মাস্ট, রেডিওলজি মাস্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে সাম ইন্ডিকেশন ফর প্রিন্যাটাল টেস্টিং, পেডিট্রিক্স, এখানে তো জেনেটিক্স আপনারই। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি মায়ের বয়স বেশি হয়, যদি হাই রিস্ক হয়, দেখেন প্রত্যেকটা কথা আপনার জানা, যদি প্রিভিয়াস চাইল্ড যদি ডিটেক্টেবল কোনো অ্যাবনর্মালিটি থাকে, যদি আগের থেকে তাদের কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে, যদি অ্যান্টিনেটাল স্ক্রিনিং স্ক্যান করতে গিয়ে অ্যাবনর্মালিটি, তাহলে আমরা প্রিনেটাল স্ক্যানিং এর হেল্প নিব। এবং এটার সাথে চার্ট 3.9 ইনফিনিটি স্টার অনেক সময় হুবহু এই বক্স থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়, ইনফিনিটি স্টার দেন। নিচে গিয়ে দেখেন ডাউন সিনড্রোমের কিছু লাইন লেখা আছে, আমরা যেটা ইতিমধ্যেই ওই ডাউনের জায়গা থেকে পড়ে এসেছি, সেই ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার। ওকে, এখন চলে যাবেন 40 নাম্বার পেজে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখেন ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, এটা নিউপ্লাজমে ওখানে দেয়া আছে, বেটার হচ্ছে ওখান থেকে এক্সাম্পলটা পড়া। এবং ইটস অ্যান ইনফিনিটি স্টার কোশ্চেন, স্পেশালি গিভেন অ্যাজ এ কোশ্চেন অফ নিউপ্লাজম, বাট এটা আবার জেনেটিক্স, এটা ফ্যামিলিয়াল একটা ভ্যারিয়েশন আছে। আমার সাজেশন থাকবে আপনি অনকোলজি যে ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম আছে ওই পাতাটা থেকে এটা পড়বেন। এবং বেশিরভাগ অলমোস্ট অল আর অটোজোমাল ডমিনেন্ট, খেয়াল করেছেন, অটোজোমাল ডমিনেন্ট। যেন বাবা মার থাকতে হবে, তাতে সন্তানরা ঝুঁকিতে থাকবেন। কিন্তু ভাই বোনের আছে, অপর ভাই বোন ঝুঁকিতে, এরকম কি ডিজিজ আছে? এক ভাইয়ের আছে, অপর ভাই হতে পারে, এরকম ডিসঅর্ডারের তথ্য পাবেন আপনি এর পরের চার্ট 3.16 থেকে। সেই চার্টে বলা আছে যেমন টাইপ 1 ডায়াবেটিস, সিজোফ্রেনিয়া ফ্যামিলিতে, তাই না? আইএসডি, এক ভাই বোনের হার্ট ডিজিজ থাকলে অপর ভাই বোনের হওয়ার ঝুঁকি থাকে। সো দিস আর দ্য ডিজিজ, আপনি এটা মনে রাখবেন। ঠিক আছে, ডিজিজগুলোর নাম মনে রাখতে হবে। সো আজকের এই সেশন আমরা মোটামুটি এখানেই করব। বাকি যেটা আছে সেটা হচ্ছে মেডিসিনে যারা আছেন তারা একটু পড়বেন, জাস্ট রিড করে যাবেন সুন্দর করে। 42 নাম্বার পেজে, এই পেজটা সবার জন্য, পেজ নাম্বার 42, এই তথ্যগুলো একটা তথ্য বাদ দেওয়া যাবে না, এগুলো আপনাদের জন্য বোনাস। আমরা এই বছর শীটে এটা নতুন অ্যাড করেছি। এই তথ্যগুলো বিভিন্ন জায়গার তথ্য একসাথে, যাতে আপনি নামে দিয়েছি কুইক রিভিউ, যাতে আপনি এক ঝলক পড়ে কোনো জায়গায় গ্যাপ হলো কিনা সেটা বুঝতে পারেন। প্রয়োজনে ফটোকপি করে যার যার জিনিস তার তার জায়গায় আপনি পেস্টিং করে লাগাতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করছি এই জেনেটিক্সের মাধ্যমে আপনারা আপনাদের যে কনফিউশন গুলো ছিল এগুলো আপনারা কাটাতে পারবেন। এক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলি, পিসিআর নিয়ে একটা ছোট্ট আলাপ ছিল, এই আলাপটি বাদ দেওয়ার সুযোগ নাই। পিসিআর হচ্ছে টেস্ট টিউব মেথডে আসলে আমরা একটা ছোট্ট ফ্র্যাগমেন্ট থেকে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে বড় কিছু তথ্য যখন চাই। এখন তো পিসিআর হচ্ছে এখন পপুলার একটা শব্দ, জেনারেল পিপল এটা জানে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পেজ নাম্বার 32 ওখানে চলে যান, 32 নাম্বার পেজে, ওখানে নিয়ে পিসিআরটাকে আমি জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করেন। হোয়াট ইজ পিসিআর? পিসিআর এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টেস্ট টিউব মেথড বাই হুইচ স্মল স্যাম্পলস অফ এ সিলেক্টেড অর টার্গেট সিকোয়েন্স অফ ডিএনএ কুইকলি অ্যাম্প্লিফাইড টু কোয়ান্টিটিজ লার্জ এনাফ ফর অ্যানালাইসিস। তার আগে আসেন, আরো কথা বলার শোনার আগে নিচে চলে আসেন স্টেপস অফ পিসিআর। ওখানে গিয়ে 3টা স্টেপ আছে, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। নাম্বার 1 ওখানে দেখেন 95 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। নাম্বার 2 তে দেখেন 65 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। নাম্বার 3 আছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন যারা ভাইরোলজিস্ট অথবা মাইক্রোবায়োলজিস্ট অথবা যারা এগুলোতে কাজ করেন ওনাদের আরো অনেক ডিটেইল নলেজ আছে, আমরা খুব বেসিক কিছু কথা এখান থেকে জানার চেষ্টা করব। তাহলে ধরেন একটা মেয়েকে সামহাউ নির্যাতন করা হয়েছে, মেয়েটা মারা গিয়েছে, পুলিশ লাশ উদ্ধার করার পরে তার যে পোশাকাদি ছিল সেখান থেকে একটা কিছু স্যাম্পল উদ্ধার করেছে এবং 5 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই যে 5 জন ব্যক্তি, এদের মধ্যে কেউ না কেউ কিন্তু অপরাধী। তাহলে এই যে মেয়েটার পোশাক থেকে যে স্যাম্পলটা পাওয়া গেল, সেখান থেকে আমরা ডিএনএ এর একটা সিকোয়েন্স বা একটা পার্ট আমরা নিলাম। এটা কিন্তু সেই ডিএনএ যেটা কিন্তু এই ব্যক্তিদের কারো না কারো সাথে মিলে যাবে এবং আমরা চাচ্ছি যে অপরাধী ধরতে। অথবা বাচ্চাটার কে, বাচ্চাটার বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2 জনকে মনে হচ্ছে বা 2 জন দাবিদার আছেন, কে তার সঠিক বাবা সেটা আমাকে বের করতে হবে।
অথবা অনেক ধরনের ভাইরাস দিয়ে আপনার জ্বর কাশি সর্দি হতে পারে, এটা করোনা কিনা সেটার সাথে যদি সিকোয়েন্সে মেলে তখন আমি বলবো যে হ্যাঁ এটা কোভিড পজিটিভ। তাহলে এরকম একটা জিনিস যখন হতে থাকবে, প্রথমে আমার একটা স্যাম্পল লাগবে। এই স্যাম্পলে এটাকে আমরা বলছি প্রাইমার। এই প্রাইমারটাকে ফার্স্ট স্টেপে আমরা কি করব, সবগুলোকে ভেঙে ফেলব। ভেঙে ফেলে ধরেন 95 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ভেঙে ফেললাম, তাহলে আমি দুটো টুকরা পেলাম, সিঙ্গেল স্ট্র্যান্ড। এরাও কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে। দ্বিতীয়টায় আমি যখন আবার কি করব, 65 ডিগ্রি সেন্টিগ্রেডে নামাবো, টেম্পারেচার ডাউন করব। ডাউন করে এই সিকোয়েন্স গুলাকে এটার সাথে হচ্ছে আমি ম্যাচ করাবো। এখন ধরেন যে গিলটি পারসন হচ্ছে মিস্টার ডি, এটা কিন্তু সেই ডি এর স্যাম্পল ছিল, আমরা কিন্তু জানি না আসলে। তাহলে এটা যদি তারই স্যাম্পল হয়ে থাকে তাহলে তার সাথে এটা মিলে যাবে। মিলে যাওয়ার পরে যখন আমি এটাতে আসলাম ওই ডাউন টেম্পারেচারে, সে কি করলো, এটার সাথে তার সিমিলারিটিস শো। এরপরে আমি আবার টেম্পারেচারকে রেজ করে আমি একটা চেইন রিঅ্যাকশন ঘটাবো, যাতে আমার আরো সিকোয়েন্স আমি এটার সাথে, এবং যখন ম্যাক্সিমাম সিকোয়েন্স ওই মিস্টার ডি এর সাথে মিলে যাবে তখন আমি কনফার্ম হব যে আসলে হচ্ছে আমার এটা বেশি নির্ভরযোগ্য, এবং আমি এইটার বেসিসে মিস্টার ডি কে দোষী সাব্যস্ত করব। তাহলে এই যে কোভিড এর কথা আসতেছে, তার অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা আসতেছে, এগুলো দিয়ে কিন্তু বারবার বলা হচ্ছে এগুলো দিস আর নট কনফার্মেটরি, দিস আর সাপোর্টিভ টেস্ট। কিন্তু 100% কনফার্ম আপনাকে ওই সিকোয়েন্সের সাথে মিলিয়ে আপনি কনফার্ম করতে, হ্যাঁ এটা কোভিড বা এটাই সেই মেয়ে, যে মানে এই মানুষটা অপরাধী। তাহলে এটা ফরেনসিক মেডিসিনের গুরুত্ব আছে, এটার ইনফেকশাস ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে গুরুত্ব আছে। এই গুরুত্বগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে রাখবেন। দেখেন পিসিআর ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস, পিসিআর ইন ফরেনসিক মেডিসিন, এবং এই স্টেপগুলো এখন আরো মডার্নাইজ টেকনিক এসেছে, অনেক ধরনের সিস্টেম ফলো করা হয়। আমরা কিছু বেসিক আইডিয়া পিসিআর সম্পর্কে নিলাম। সো আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। দীর্ঘ সময় ধৈর্য ধরে ক্লাস করার জন্য আপনাদের সবাইকে শুভকামনা রইল, এবং আজকের এই আলাপ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এগুলো তো তুমি শুনবা আর আমি শুনবো।